গল্প শান্তি সমাবেশ। লেখনীতে সাইয়ারা খান। দ্বিতীয় পর্ব। রৌদ্র স্নাত একটা দিন। আজকের তাজা খবর, ছাত্র সমাবেশে বোমা হামলা করেছে বিপরীত পক্ষে দল। সকাল সকাল একটা হ্যাংলা বালক দৌড়ে দৌড়ে এটাই বলছে আর পেপার বিক্রি করছে। খবরের কাগজের খবর খুবই চাঙ্গা। গত রাত থেকেই নিউজ এজেন্সি সহ টিভি চ্যানেলগুলোতে ধুম লেগেছে খবরের। বড় বড় নেতারাও কিছুটা ক্ষেপে আছে। তাদের দলের অনেকেই ছিল সেখানে। এতটা সিকিউরিটির মধ্যে দিয়ে কিভাবে এমনটা হয়? পুলিশের এসআই কে ডাকা হলো। লাভ কিছুই হচ্ছে না। গত বিকেলের সমাবেশের বোমা হামলাটার আসল হোতাকে তাকে পাওয়া যাচ্ছে না। সন্দেহের তালিকায় প্রথমই আছে সাফারাত মির্জা, শোয়েব মির্জার বড় ছেলে। বাবা রাজনৈতিক কাজে সারা জীবন অতিবাহিত করেছে। ছেলেও ব্যতিক্রম হয়নি। রাজনীতি তাদের রক্তে দৌড়ায়। গত সমাবেশের কর্মসূচির আয়োজন সহ পুরোটাই ছিল পূর্ণর পক্ষে, আর সাফারাত মির্জা হল তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাহলে তো অবকাশ রইল না। এই বোমা হামলা তার দলের কাজ। যেহেতু সাফারাতের নাম আসছে সেহেতু তাকে গ্রেফতার করাটা এতটাও সহজ হবে না, কারণ একটাই শোয়েব মির্জা। এতকাল রাজনৈতিক নেতা থাকায় দাপট তার কম না। ছেলেকে এত সহজে হাজতে যেতে দিবেন না। তবুও যেহেতু ঘটনাস্থলে অনেক নেতারা ছিল, প্রশ্নটা সেখানে এত নেতার জীবনহানির। পুলিশে যত দ্রুত সম্ভব গ্রেফতার এর হুকুম এলো। সাফারাতের অফিসে ওর কিছু চেলাপেলা পেলেও পাওয়া যায়নি সাফারাতকে। আপাতত তাদেরই গ্রেফতার করা হলো। এটা দেখে অন্তত দলের লোকজন কিছুটা শান্ত হবে। না হলে পুলিশের রাতের ঘুম হারাম করে দিবে এই মন্ত্রীরা। টিভি চ্যানেলগুলোতে এখন গরম গরম নতুন খবর ছড়িয়ে গেল। গতকালে সমাবেশে বোমা হামলার ঘটনায় পলাতক সাফারাত মির্জা। গ্রেফতার করা হয়েছে তার দলের লোকজনদের। রাজনৈতিক নেতা শোয়েব মির্জা কি পারবে ছেলেকে লুকিয়ে রাখতে, নাকি এবার জেল খাটবে তার সুযোগ্য পুত্র? খবরের এই হেডলাইন দেখেই রক্ত টগবগিয়ে উঠল শোয়েব মির্জার। বয়স হয়েছে তার, তবুও শরীরে গরম এখনো সেই যুবক দশারই। যেই রাজনীতি করতে করতে সে চুলে সাদা পাক ধরিয়েছে, যেই রাজনীতি তার থেকে কত প্রিয়জন ছিনিয়ে নিয়েছে, যেই রাজনীতি তার বংশের গৌরব, সেই রাজনীতিতে তারই ছেলে কিনা কাঁচা খেলোয়াড়। অপমানের বিষয়। ভীষণ অপমানের বিষয়। তার ছেলে সাফারাত ব্যতীত কেই বা এই কাজ। এতটা বোকামি তার দলের জন্য কতটা হানিকারক এই খবর সেটা কি সাফারাত জানে না? কথাগুলো ভাবতে ভাবতেই হাতে থাকা চারকোনাকার গ্লাসটা ছুঁড়ে মারলেন। গর্জে উঠে বললেন, খবর পাঠা সাফারাতকে। বল ওর বাপ ডাকে ওকে। পাশে থাকা 40 ঊর্ধ্বে মাহিন মিয়া মাথা নেড়ে চলে গেলেন। এদিকে বাবার কোলে মাথা দিয়ে সোফায় লম্বা হয়ে শুয়েছিল মৃত্তিকা। শরীরে একটা বেবি কম্বল। মাথার চুলের ভাঁজে ভাঁজে একটা পুরুষ হাত বিলি কাটছে অতিযত্নে। নজর তার টিভির দিকে। মাত্রই নিউজে এসেছে গতকালের ঘটনায় জড়িত কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যদিও আসল ঘটনা সামনে আসেনি। কে বা কারা এর পেছনে দায়ী তা এখনো স্পষ্ট না। মৃত্তিকার মনে পড়ল গতকালের ঘটনা। গতকাল যখন তীব্র শব্দে দুটো বোমা হামলা হলো তখন মানুষজন ভয়ে এদিক ওদিক ছুটছিল। মৃত্তিকা সহ উজ্জ্বল আর হিমুও চমকে গিয়েছিল। কি হয়েছিল সেটাই বুঝে উঠতে পারেনি কেউ। যদিও উজ্জ্বল আর হিমু মৃত্তিকার হাত ধরে ছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল পুরো মাঠ। মৃত্তিকার যখন কাশি উঠে গেল তখনই খেয়াল করল কালো চাদরে ঢাকা কেউ ওকে প্রায় নিজের সাথে মিশিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। মৃত্তিকা প্রথমে ছুটার চেষ্টা করলেও পরে আর করেনি, কারণ ওটা পূর্ণ ছিল আর ওদের পিছনে উজ্জ্বল আর হিমুও ছিল। মৃত্তিকা যদিও প্রথমে ভয় পেয়েছিল, কারণ পূর্ণ ওকে বকতে পারে এত ভিড়ে যাওয়ায়, কিন্তু ওকে অবাক করে দিয়ে পূর্ণ কিছুই বলেনি। কাশি উঠাতে পূর্ণ ঝটপট পানি খাওয়ায় ওকে। মৃত্তিকা কিছু বলার আগেই পূর্ণ নিজের পাঞ্জাবির হাতা দিয়ে মৃত্তিকার নাকের কালি মুছে দেয়। মৃত্তিকা যেন ঘোরে ডুবেছিল তখন। মাতাল হাওয়া লেগেছিল বদনে। পূর্ণর ছোঁয়াটাই ছিল এমন। এই প্রথম প্রথম মৃত্তিকার প্রেম জেগেছিল। বুকের ভেতরের ছোট্ট হৃৎপিণ্ডটা চিৎকার করে বলছিল, মৃত্তিকা, ইউ আর ইন লাভ উইথ দ্য সিনিয়র পূর্ণ ভাই। কথাগুলো ভাবতে ভাবতেই লজ্জায় শ্যামলা মুখটা রাঙা হয়ে উঠল।
এত লজ্জা লুকাতে বাবার কোলে মুখ গুজে দিল মৃত্তিকা। ওর বাবা এবার টিভি থেকে নজর নামালেন, মেয়ের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, আম্মা মাথা ব্যথাটা কি আছে? না আব্বু। সত্যি বলছেন? একদম। ছেলেটা গতকালও আসলো কিন্তু ভিতর এলো না। তাকে বলবেন দাওয়াত আমার তরফ থেকে। এত উপকার করছে, আমার কলিজার হেফাজত করছে, তাকে একটু আপ্যায়ন তো করতেই হয়। আচ্ছা বলবো। গতরাতে পূর্ণ নিজে এসে মৃত্তিকাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। শুধু কি পৌঁছে দেয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল? মোটেও না। একেবারে মৃত্তিকার বাবার হাতে তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে সালাম জানিয়ে বিচার দিয়েছিল মৃত্তিকার নামে, যে মৃত্তিকাকে না করার পরও সমাবেশে গিয়েছিল। ওকে যেন এ ব্যাপারে শাসন করা হয়, ভদ্রলোকও জানান তিনি শাসন করবেন। পূর্ণ যাওয়ার পরই মৃত্তিকা যখন নিজের ময়লা শরীরটা নিয়ে বাবাকে জড়িয়ে ধরল, তিনি আর শাসন করতে পারলেন না। মেয়েকে আদর করে ফ্রেশ হতে বলেছিলেন। শাসনের বদলে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছিলেন। কপালে চুমু খেয়ে বলেছিলেন, আমার রাজকুমারী আপনি। এখন বলুন তো আম্মা, রাজকুমারীকে শাসন করার ক্ষমতা কি আমার মতো সামান্য প্রজার আছে? মৃত্তিকা তখন বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি তো এই রাজকুমারীর বাবা। তোমার পুরো অধিকার আছে আব্বু। এটাই ছিল শাসন। তিনি জানেন তার মৃত্তিকাকে কিভাবে শাসন করতে হয়। বাবার কথায় ধ্যান ভাঙল মৃত্তিকার। বাবা ওর কপালে হাত বুলিয়ে বললেন, উঠুন এখন। বাইরে যেই বৃষ্টি, আব্বু গরম গরম চা আর পাকোড়া ভেজে নিয়ে আসি। বারান্দায় একসাথে খাবো। আমিও যাব, বলে দুই লাফে উঠল মৃত্তিকা। বাবা মেয়ের এই কিচেনের দৃশ্যটা বড়ই আদুরে। বড্ড ভিন্ন একটা চিত্র। হোক না কৃত্রিম, তবুও তো চিত্রটা সুন্দর। চোখ ধাঁধানো সুন্দর। মিঠির মা গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। এত বড় মেয়েকে যেভাবে পালেন মনে হয় ছোট 7-8 বছরের মেয়ে। এই মেয়ে বিয়ে হলে কিভাবে বাঁচবেন তিনি? হিমু আজকে রূপার সাথে ক্যাফেতে এসেছে। নিজেকে যথাসম্ভব গুছিয়ে প্রদর্শন করার চেষ্টা করছে হিমু। কতটুকু হচ্ছে কে জানে। এই যে তার রোগাপাতলা শরীর, তার মধ্যে এমন বেগুনি রঙের শার্ট, কতটুকু মানিয়েছে তাকে। চুলগুলো আজকে সকালে শ্যাম্পু করে আছড়ে এসেছে। এমনি সময় অল্প তেল দিয়ে নামিয়ে রাখে। ছোট থেকেই মা ওর চুলে তেল লাগিয়ে স্কুলে পাঠাতো। লজিকটা দারুণ। তেল লাগিয়ে স্কুলে গেলে নাকি মাথা ঠান্ডা থাকে, তাতে পড়াশোনা ভালো হবে। হিমু সেটাই বিশ্বাস করত। পরীক্ষার দিন বেশি তেল লাগিয়ে যেত। কদুর তেল মাথা ঠান্ডা রাখে। মায়ের প্রতি বিশ্বাসটা এতই গভীর ছিল যে যেকোনো ভালো কাজেই যেত তখনই তেল লাগিয়ে যেত। এতে অবশ্য স্কুল সহ কলেজ আর এখন ভার্সিটিতেও কম কথা, কম লাঞ্ছনা সহ্য করেনি সে। তখন হাসত শুধু। ওই যে মায়ের প্রতি বিশ্বাস, সেটা ছিল অগাধ। তাই কখনো কারো কথা গায়ে লাগেনি। অথচ আজ পরিস্থিতি ভিন্ন। হোক না ক্ষুদ্র একটা পরিবর্তন, তবুও হিমু করল। নিজেকে রূপার নিকট তুলে ধরতে গ্রামের সাদাসিধা ছেলেটা নিজের বেশভূষা ত্যাগ করা শুরু করল ধীরে ধীরে। এই পরিবর্তন কোথায় থামবে, কতটুকু ফলপ্রসূ হবে, সেটাই দেখার বিষয়। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে চায়ের কাপে চুমুক দিয়ে খোলা মাঠে তাকালো। হিমু গিয়েছে পাশের ক্যাফেতে। উজ্জ্বল এত না করল, শুনল না। না পেরে উজ্জ্বল একটা গালিও দিল শেষে। লাভ হলো? একটুও না। চিরপরিচিত সেই নিষ্পাপ হাসি দিয়ে হিমু গেল। ঘণ্টা খানিক গড়ানোর আগেই একটা কল এলো। উজ্জ্বল বিরক্তিতে মুখ কুঁচকালেও রিসিভ করে ঝাড়া মেরে বলল, কি কল দেশ কেন? শোনা গেল মিনমিন গলা। উজ্জ্বল, দোস্ত 700 টাকা হবে। হিমুর বাচ্চা। শালা ওই দামড়ি তোর টাকায় মোজ করে খেয়ে ভাগছে তাই না? আরে না না, শুন, আমি এই মাসে বেতন পেয়েই দিয়ে দিব। দোস্ত প্লিজ। উজ্জ্বল কল কেটে দিল। মনে মনে শখানেক গালি দিল রূপাকে। তখনই দেখল রূপা কয়েকজন বান্ধবীর সাথে হেসে হেসে ভার্সিটির গেট পেরিয়ে আসলে। ওর মুখটা দেখেই একদলা থুতু ফেলে সামনে গেল উজ্জ্বল। হিমু মুখটা কাচুমাচু করে বসে আছে। উজ্জ্বল কফির কাপটা এগিয়ে দিয়ে আদেশের স্বরে বলল, শালা পুরোটা কফি গিলবি? টাকা দিয়ে কিনছি। হিমু হাসল। উজ্জ্বল ওর হাসি দেখে মুখটা গম্ভীর রাখতে পারল না। নিজেও হেসে কফিতে চুমুক দিল। মৃত্তিকাও যোগ দিল ওদের সাথে। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময়ই কাচের দেয়াল দিয়ে দেখেছে ওদের এখানে। তখনই জানতে পারল রূপাকে হিমু শুধু একবার জিজ্ঞেস করেছিল কি খাবে।
তখনই এত ব্রেকফাস্ট অর্ডার করে রূপা। হিমু নিজে ছুঁয়েও দেখেনি। রূপা খেতে খেতে ওর দুইজন বান্ধবীও আসে। তিনজন নিজেরাই খেয়ে দিয়ে হাত মুখে বিদায় জানিয়ে চলে যায়। মাস যেহেতু শেষের দিকে তাই হিমুর পকেট ছিল হালকা। ভেবেছিল কফি খাবে শুধু, কিন্তু এতটা খরচ হবে ভাবেনি। 230 টাকা ছিল, যা দিয়ে বিল হবে না। তাতেই ঘাম ছুটে গিয়েছিল। কি একটা অপমানের বিষয়। বিপদে বন্ধু কাজে দিয়েছে। এত কিছুতেও হিমু রূপার বিরুদ্ধে কিছু শুনতে নারাজ। তার কথা রূপা কি আর জানতো ওর পকেট হালকা? জানলে নিশ্চিত এক কাপ চা খ্যাত। ওর এতটা বিশ্বাস দেখে উজ্জ্বল আর মৃত্তিকাই ভয় পায়। এতটা বিশ্বাস কোনোদিন ভাঙলে ছেলেটা ঘুরে দাঁড়াতে পারবে তো? আজ এখনো পূর্ণর সাথে দেখা হয়নি। ক্লাস শেষে মৃত্তিকা দাঁড়িয়ে আছে। দেখা নেই পূর্ণর। কোথায় গেল? প্রায় ঘন্টা খানিক পর আসলো পূর্ণ। ও জানতো ওর মৃত্যু অপেক্ষা করবে। হলো তাই। পূর্ণকে দেখেই সালাম দিল মৃত্তিকা। পূর্ণ উত্তর দিয়ে বলল, অনেক লেট হলো। বেশি না 1 ঘন্টা। শুনেছি অপেক্ষার 1 মিনিট 1 ঘন্টার সমান। সেখানে বললেন বেশি না 1 ঘন্টা। মৃত্তিকা মাথা নামালো। লজ্জা লাগছে আজ। নতুন নতুন নামহীন অজ্ঞাতনামা অনুভূতিগুলো জেকে বসেছে তাকে। ইস, পূর্ণ ভাই বুঝে গেল না তো। ফর্সা হলে আজ নিশ্চিত গাল দুটো লাল হতো। হায় আফসোস। এতটা লজ্জা কথা থেকে আসলো। ওর অস্বাভাবিক আচরণে পূর্ণ কিছুটা সন্দিহান গলায় বলল, ঠিক আছেন জজি? একটু স্বাভাবিক হয়ে মৃত্তিকাই বলল, আপনাদের সমাবেশের যারা ঝামেলা করেছিল তাদের তো পুলিশ ধরেছে। ফু, বলে বাঁকা হাসল পূর্ণ। এই রাজনীতিতে সে অনেক কিছু শিখেছে। নিজেকে ক্ষতির মুখে নিয়ে কিভাবে গল্পের মোড় ঘুরানো যায় তা জানা আছে ওর। ওর এই রহস্য ঘেরা হাসিটুকু রয়ে গেল মৃত্তিকার দৃষ্টির বাইরে। শান্ত স্বরে শুধু শোনা গেল, আমি ভীষণ ক্লান্ত মৃত্য। তোমার মাথা ঠিক আছে আব্বু? সমাবেশে ওই বোমা হামলা আমি করাইনি। সাফারাত নিজেকে নির্দোষ দাবি করল বাবা শোয়েব মির্জার কাছে। ভ্রুতে কিঞ্চিত ভাঁজ করল শোয়েব মির্জার। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, পরিকল্পনা ছিল তোমার যে বোমা হামলা করাবে তুমি। আমি না করার পরও জেদ চেপেছিল তোমার। জানি তুমি মিথ্যা বলছো না। তাহলে কে করবে এই কাজ? সাফারাত বাবার বিশ্বাস অর্জন করতে পেয়ে দম নিল। মাথা ঝিমিয়ে উঠেছিল তার গতকাল থেকে। তার দলের লোক কয়েকজন হাজতে। তার মধ্যে বাবার ডাক। সব মিলিয়ে তুঙ্গে ছিল সে। ছিল বলতে আছে এখনো। মাথাটা ডিভানে হেলিয়ে দিয়ে চিন্তায় মগ্ন হলো সে। অতঃপর মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। সন্দিহান গলায় বাবাকে জানালো, আমি ভেবেছিলাম হামলাটা করব। লোকজন সব সেট ছিল। পূর্ণর ভাষণ শেষ হওয়ার পর যখন মন্ত্রীরা চলে যেত তখন করাতাম হামলা। কিন্তু তার আগেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। জানি না কে বা কারা বম মারল। মুহূর্তে ধোঁয়ার অন্ধকারে ছেয়ে গেল। আমার চাল উল্টে দিল একদম। পূর্ণর দলের নেতৃত্ব ছিল গতকাল। যে এই কাজ করেছে সে নিশ্চিত পূর্ণর শত্রু। শত্রুর শত্রু পরস্পর বন্ধু আব্বু। পরম বন্ধু। কথাটা বলেই উচ্চস্বরে হেসে উঠলেন শোয়েব মির্জা। পরপর হাসি থামিয়ে গম্ভীর স্বরে আদেশ করলেন মাহিন মিয়াকে, খবর লাগাও মাহিন। কে জন্মালো ধরনীর বুকে যে আমার শিকারকে থাবা মারল? মাহিন মিয়া একদম বাধ্য গোলামের ন্যায় জি বলে সরল সেখান থেকে। সাফারাত 2 হাতে চোখ মুদিত করল। পরপর উঠে দাঁড়িয়ে গেল শটান হয়। একটু বিশ্রাম দরকার এখন। তার ছেলেপুলেদের জেল থেকে ছুটানোর ব্যবস্থা করা হয়েছে। এখন লম্বা গোসল নিয়ে ঘুম দরকার। নিজের বলিষ্ঠ দেহ নিয়ে সিঁড়ি বেয়ে রুমে ঢুকল সে। গা থেকে সাদা রঙের পাঞ্জাবিটা খুলে কাউচে রেখে পা বাড়ালো শাওয়ার নিতে। ঝর্ণার ঠান্ডা পানিতে কিছুটা শান্ত হলো তার শরীর। ফর্সা চৌড়া কাঁধ বেয়ে গড়িয়ে পড়ল পানির অবাধ্য বিন্দুকণা। চাপ দাড়িতে আটকা পড়ল কিছু পানি। সাফারাত এক হাতে দাড়িতে থাকা পানিগুলো ঝেড়ে নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। ঠান্ডা শরীরে এসির বাতাসটা যেন রিমিঝিমিয়ে উঠালো তার পুরুষ দেহ। ভেজা চুলগুলো ঝেড়ে টি শার্ট জড়ালো গায়ে। আলস্যতাকে জেকে ধরলেও নামাজটা বাদ দেয়া পছন্দ নয় তার, তাই তো তীব্র মাথা ব্যথা নিয়েও সুন্দর ফরজটুকু আদায় করে নিল। এখন একটা ঘুম দিলেই সে চাঙ্গা হবে তা সে জানে। তাই টি শার্ট খুলে উবুর হয়ে শুয়ে পড়ল।
ফর্সা পিঠের মাঝ বরাবর তার জন্মদাগটা যেন যে কাউকেই আকর্ষিত করে তুলবে। ধৈর্যপূর্ণ অনেক সহজে রাগ উঠে না। ঝামেলা হলো রাগ উঠলে আবার দমনও করতে পারে না সহজে, যেমনটা হচ্ছে এখন। রাগ উঠছে তার, অধৈর্য হয়ে পড়েছে সে। এই মেয়ে পেয়ে বসেছে একদম পূর্ণকে, তার মধ্যে কাঁদছে। সহ্য শক্তি ক্রমে ক্রমে কমে যাচ্ছে পূর্ণর। কেন কাঁদছে এতটা পূর্ণময়ী? কারণটা হাজার বার জিজ্ঞেস করেও উত্তর মেলেনি। এবার বাঁধ ভাঙল পূর্ণর, ধৈর্যের বাঁধ। তবুও তার মৃত্যুকে বরাবরের মতো ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, মৃত্যু আমার, বলুন কি হয়েছে? কেউ কিছু বলেছে আমার মৃত্যুকে? মাথা দুলালো মৃত্তিকা। রাগে ফেটে পড়ে সোজারে ঘুষি মারল পূর্ণ কাচের অংশে। দরজার মাঝ বরাবর থাকা কাচটা মুহূর্তেই ঝনঝন শব্দে ভেঙে পড়ল। মৃত্তিকা ভয় সিটিয়ে দূরে সরল। পরক্ষণেই নজর গেল পূর্ণর হাতে। টপ টপ করে রক্ত পড়ছে সেখান থেকে। সকল ভাবনা বাদ দিয়ে মৃত্তিকা ঝট করে পূর্ণর কাটা হাতটা ধরল। আতঙ্কিত গলায় চিন্তা শুধালো, কি করলেন? হাত কেটে। কথাগুলো যেন আটকে আটকে আসছে, জড়িয়ে যাচ্ছে বারংবার। নিজের কান্না ভুলে ব্যাগ থেকে রুমালটা বের করে চেপে ধরার আগেই হাত সরিয়ে নিল পূর্ণ। মৃত্তিকা ছলছল চোখে তাকাতেই গম্ভীর কণ্ঠে পূর্ণ বলে উঠল, আমি এই কাচের ভাঙা টুকরোগুলোর নাই মৃত্যু। আমাতে হাত দিলে রক্তাক্ত হবেই। হোক। দৃঢ় জবাব দিয়েই পূর্ণর হাতে রুমাল চেপে বলল, চলুন এখান থেকে। আগে বলুন তখন করিডোরে কেন কাঁদছিলেন? ততলানো বন্ধ করুন মৃত্যু। সোজা কথা জিজ্ঞেস করেছি, সোজা উত্তর দিন। মৃত্তিকা দ্বিধায় পড়ল। কেন কাঁদতে গেল? এখন যে ফাঁসল। পূর্ণর হাতে রুমাল চেপে সেই হাতটা তখনও মৃত্তিকার দুই হাতের মুঠোয়। নত মস্তিষ্কে মৃত্তিকা গড়গড় করে বলে দিল, সিনিয়র আপুরা আমাকে দেখে মজা নিচ্ছিল। আমি কালো আর আপনি সুন্দর। এটাই বলছিল। আপনি আমাকে নিয়ে মজা নিচ্ছেন পরে। পরে? পরে কি? খুবই শান্ত গলায় জিজ্ঞেস করল পূর্ণ। মৃত্তিকা ঢোক গিলল। ঘুরিয়ে নিল কথা। সজালো নিজের মতো। বলে উঠল, বলেছে আপনি রাজনীতি করেন তাই যাতে আপনার থেকে দূরে থাকি। কথাটা বলেই দম নিল। পূর্ণ সন্দেহের অবকাশ রইল না। এই মৃত্যুকে ওরছে না। এই কথার কারণে সে কাঁদেনি। পুনরায় কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই মৃত্তিকা অনুরোধের সুরে বলল, দয়া করে চলুন। পূর্ণ নিজের জন্য না হলেও মৃত্তিকার জন্য গেল। এমন ছোটখাট কত ব্যথা পেয়েছে আগে, অথচ এই ব্যথার মেডিসিন লাগাতে হবে, না হলে তার মৃত্যু যে শান্তি পাবে না। মৃত্তিকা মুখে না বললেও তার চোখ বলেছে অনেক কিছু। খবর পূর্ণর কানে সময় নিবে না, তাই আপাতত প্রিয়তমার ভয় কমাতে হাতে একটা পট্টি বাঁধতেই হবে। দেখ হিমু, সবকিছুর একটা লিমিট থাকে। এভাবে বলছিস কেন? উজ্জ্বল এবার মহা বিরক্ত হলো। একটা মানুষ কতটা ঠিক কতটা হ্যাংলা হলে ওই ঘটনার পরও একটা ঠকবাজ মেয়ের পিছনে ঘুরে। তাকে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে তবুও বান্দা নাছোড়। কারো কথা তার কানে ঢুকছে না। আজকে যাচ্ছে পার্কে। রূপা নাকি দেখা করবে। উজ্জ্বল এবার একটা গালি দিয়ে বলল, মোর তুই শালা ঝুনা কাঠ। বরাবরের মতোই কোন গালি বা কটু কথা গায়ে মাখল না হিমু। পাঞ্জাবিটা পরে বেহায়ার মতো উজ্জ্বলের কাছে গিয়ে বলল, দোস্ত তোর ওই চকলেট ফ্লেভারের পারফিউমটা দে না। শালা ছেচড়া। যা সর। দাঁত কেলিয়ে একটু ফুসফুস করে পারফিউম লাগালো হিমু। আয়নায় নিজেকে সপ্তমবারের মতো দেখে বলল, টেনশন নিস না। পার্কে আর কি খাবে? বাদাম, মুড়ি আর ফুচকাই থাকে। উজ্জ্বল ফোন থেকে নজর সরালো না। এমন ফালতু ছেলে আগে দেখে নিও মোরুকো। মনে মনে বলে ফোন ঘাঁটা শুরু করলো। হিমু বেরিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে উজ্জ্বল আবার ক্যাম্পাসে গেল। এসেছিল মাথামোটা হিমুকে বুঝাতে, যার পুরোটাই বৃথা। পূর্ণর হাতে ব্যান্ডেজ হয়ে গিয়েছে। আপাতত দুইজন তাদের বিখ্যাত বটগাছের গোড়ায় বসে আছে। তখনই একটা ছেলে দৌড়ে এসে কিছুটা হাঁপাতে হাঁপাতে ডাকল, ভাই। পূর্ণ মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে বলল, পুরোটা শেষ করুন। আসছি 2 মিনিট। মাথা নাড়ালো মৃত্তিকা। তার হাতে একটা স্যান্ডউইচ। টিফিন বাবা দিলেও সে সেটা জোর করে পূর্ণকে খেতে দিয়েছিল যাতে পেইন কিলার নিতে পারে। পূর্ণর ক্ষুধা থাকায় সে পুরোটাই খেয়েছে, কিন্তু পেট ভরেনি। চড়ুই সমান তার মৃত্যু। খাবারও খায় ততটুকু।
পূর্ণর মনে হয় খাবার যতটুকু খেয়েছে তা পেটের কোন এক কোনায় গিয়ে পড়ে আছে। তাই আবার 4টা স্যান্ডউইচ ক্যান্টিন থেকে নিয়ে এখানে এসেছে। পূর্ণ দুটো খেয়ে ফেললেও মৃত্তিকা একটা শেষ করতে পারেনি। বাধ্য হয়ে তৃতীয়টাতেও পূর্ণই কামড় বসিয়েছে। ছেলেটা আর চোখে একবার মৃত্তিকার দিকে তাকিয়ে বলল, ভাই আপনার ক্লাসমেট ঈশিতাই বাজে কথা বলেছে ভাবিকে। পুরো গ্যাং নিয়ে অপমান করেছে। কি বলেছে? ভাবির গায়ের রং নিয়ে অনেক কথা বলছে। আপনি নাকি 2 দিন খেয়ে ছেড়ে দিবেন তাকে, আর হুমকি ধামকিও দিয়েছে যাতে আপনার থেকে দূরে থাকে। এছাড়াও বাপ মা তুলে কথা শুনিয়েছে। ডিপার্টমেন্টের সবার সামনে অপমান করেছে। হাত দুটো মুঠ করে নিল পূর্ণ। তার সাদাসিধা মৃত্যুকে তো জঘন্য কথা শুনানোর মোশস তো দিতেই হবে ঈশিতাকে। মেয়েটা বার বেড়েছে অনেক। এতদিন কিছু না বললেও আজ ওই মেয়ের ঠিকানা ঠিক করে ছাড়বে। হেঁটে মৃত্তিকার সামনে পুনরায় এসে মৃত্তিকার ব্যাগ থেকে পানি নিয়ে ঢোক ঢোক করে অর্ধেক খেয়ে বলল, এতটা কান্না কিসের জন্য ছিল মৃত্যু? বাপ মা তুলে কথা বলায় নাকি আমাকে তুলে বলায়? মুখে থাকা খাবারটুকু আর চিবোনো হলো না মৃত্তিকার। পূর্ণ কেন রেগে এমন প্রশ্ন করল তা বোধগম্য নয়। দেখ সাফারাত, আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা কর। সেটা তোর জন্যও ভালো, আমার জন্যও। সাফারাত, তুই আমাকে সাফারাত বলে কবে থেকে ডাকিস? যে দিন বাদ দে। আমার জীবনে রাত নামক বন্ধু আগেই মরে গিয়েছে। এখন যে আছে সে শুধুই সাফারাত। সাফারাত মির্জা। পূর্ণ, আমার কথাটা শুন। চাইলে আমরা এখনো একদম চুপ জানোয়ারের বাচ্চা, চাইলে কি? হ্যাঁ। কি? আমাকে মানুষ চিনাস তুই? তোর ওই বাচ্চা বাপকে বলিস রাজনীতি করে সে চুল সাদা করলেও পূর্ণকে টেক্কা দিতে দম লাগবে। দেখ পূর্ণ, মুখ খারাপ করবি না। ভালোভাবে কথা বল। বুঝি না এত গালি কবে শিখলি তুই? এই যা তো। যা। বিরক্তির স্বরে পূর্ণ এটা বলতেই সাফারাত মজার ছলে চেয়ারটা পূর্ণর কাছে টেনে বসল। ঝট করে উঠে দাঁড়িয়ে গেল পূর্ণ। সাফারাত এতে বেশ ভালোই চমকালো। এখন কি পূর্ণ তাকে এতটুকুও সহ্য করতে পারছে না? সাফারাত কিছু বলার আগেই জঘন্য কান পচা গালি দিল পূর্ণ। সাফারাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। গায়ের পাঞ্জাবি টেনে ঠিক করে বেশ শান্ত স্বরে বলল, আয় না পূর্ণ, এক কাপ চা খাই। অনেকদিন খাই না। পূর্ণ মুখ খোলার আগেই সাফারাত বলে উঠল, কাউকে গালি দিলে এমনকি সেটা মজা করে হলেও এক গালির বিনিময়ে একটা করে বিচ্ছু তৈরি হয় কবরে। আমাকে গালি দিলে ক্ষতি কিন্তু তোর হবে। পূর্ণ নিজেকে দমন করার চেষ্টা চালালো। সে এমন নয়। কথা যথেষ্ট মেপে বলা ছেলে সে। বড় বড় শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করে বলল, আমার থেকে দূরে থাক সাফারাত। তুই সারারাত মির্জা, আমার কাছে রাত না। রাতকে যতটা ভালোবাসতাম ঠিক তার দ্বিগুণ ঘৃণা করি এখন এই সাফারাতকে। সাফারাতের মতো শক্ত পুরুষটার চোখে পানি জমল। কথাটা বেশ ভারী। পূর্ণ কিভাবে বলল এতটা ভারী কথা? মুখটা কাঁপল না। সাফারাতের ফর্সা মুখটা লাল হওয়া ধরল, যেটা পূর্ণ খেয়াল করেছে। হাতে থাকা পানির বোতলের পুরোটা ওর মাথায় ঢেলে ঝাঝালো কণ্ঠে বলল, জাস্ট দূরে থাকবি আমার থেকে। কথাটা বলেই গটগট পায়ে চলে গেল। মৃত্তিকার সাথে দেখা করতে হবে। এছাড়াও আজ একজন সংসদ সদস্য ডেকেছে তাকে দেখা করতে পার্সোনাল ভাবে। পূর্ণর জন্য বর্ষর একটা অপরচুনিটি এটা, যা কোনোভাবেই মিস করা যাবে না। পূর্ণর যাওয়ার দিকে অপলক তাকিয়ে রইল সাফারাত। পুরুষ কাঁদে না, কথাটা মিথ্যা করে দিয়ে সাফারাতের চোখ গলিয়ে আবারও পানি পড়ল। একটু কাদা দরকার তার। ত্রস্ত পায়ে ছুটে গাড়িতে বসল। স্টেরিংয়ে মাথা ঠেকিয়ে কেঁদেও ফেলল। এতবড় শরীরটা কান্নার প্রকোপে কেঁপে কেঁপে উঠল। পেছনে তার দলের কয়েকজন। জুহান পানির বোতলটা সাফারাতকে এগিয়ে দিয়ে বলল, ভাই পানিটা খান। আপনার এই ভীত চাহনি আমার বেশ লাগে মৃত্যু। কথাটা বলেই পকেটে ফোনটা রাখল। মৃত্তিকা তখনও গুটিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণ এক পলক মৃত্তিকাকে দেখে নিল। এক পলক হলেও দেখেছে পুরোটা। মাথায় একটা ঝুঁটি করে নিজের কোকড়ানো চুলগুলো একসাথে আটকে রেখেছে। অবাধ্যগুলো কেউ ছাড় দেয়নি। ক্লিপ দিয়ে আটকে রেখেছে। শ্যামলা মুখটা সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। পূর্ণর হৃদয়ে পোড়ানো সুন্দর। হালকা রঙের গোল ফ্রকটা বেশ মানিয়েছে তাকে। পূর্ণর অবাধ্য পুরুষ মনটা বলে, দে না পূর্ণ, একটু ছুঁয়ে দে। কি হবে একটু ছুঁয়ে দিলে?
পূর্ণ ধমকায় সেই অবাধ অনুভূতিকে। মোটেও না। আমার সকালের অঝরা ফুল এই মৃত্যু। একে ছুঁয়ে যদি ঝরে পড়ে। ঠোঁট বাঁকিয়ে হাসল পূর্ণ। আজকাল অনুভূতিরা জ্বালায় তাকে। একটু ঝুঁকতেই মৃত্তিকা পিছিয়ে গেল। পূর্ণ বিরক্ত হলো বটে। আরেকটু এগিয়ে মৃত্তিকার চুলে আলগা হওয়া ক্লিপটা পট করে শব্দ তুলে লাগিয়ে দিল। মৃত্তিকা স্বস্তির শ্বাস ফেলল। পূর্ণ ঘড়িতে একবার দেখে বলল, আজকে একটা মিটিং আছে মৃত্যু। আপনি কথা বলুন প্লিজ। আমার কান দুটো যে আপনার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। একটু কিছু বলুন। মৃত্তিকা ঢোক গিলল। এমনিতেই ভয় পায় পূর্ণকে। 2 দিন ধরে কেমন কেমন অনুভূতিগুলো জন্মালেও তা দমিয়ে রেখেছিল। আজ সকালে ভার্সিটি আসার পরই সকল অনুভূতিগুলো ভয়ে রূপ ধারণ করেছে। ঈশিতা আপু আত্মহত্যা করতে চেয়েছিল। এর পেছনে কি আপনার হাত আছে? ভয় ভয় প্রশ্নটা করেই ফেলল মৃত্তিকা। পূর্ণ স্বাভাবিকভাবে বলল, আমি কি খুনি মৃত্যু? সারা দেহ কেঁপে উঠল মৃত্তিকার। তড়িৎ গতিতে বলে উঠল, না না, আমি সেটা বলিনি। তাহলে কি বলেছেন মৃত্যু? আমি। আপনি আবারও তোতলাচ্ছেন কেন? কই না তো। খুব ভালো। কিছুক্ষণ নীরবতা পালন হলো। বিস্তর এই নীরবতা ভেঙে পূর্ণ বলে উঠল, শুনলাম গতকাল ওর কোন ভিডিও ভাইরাল হয়েছে। হয়তো সহ্য করতে না পেরে সুইসাইড করতে চেয়েছে। একটু থেমে আবারও বলল, সেসব বাদ দিন মৃত। খারাপের সাথে খারাপ হবে, তাই না? কিন্তু কোন কিছু না মৃত্যু। চলুন আমার সাথে। মৃত্তিকা দাঁড়িয়ে রইল ঠাই। মাথা খালি খালি লাগছে ওর। কিছুক্ষণ পরই খেয়াল করল পূর্ণ গভীর চোখে ওকেই দেখছে। মৃত্তিকা হকচকালো। কি দেখেন? পূর্ণ শীতলতা ঢালা গলায় বলল, আমি মরে গেলে রোজ আমার কবরে যাবেন মৃত্যু। আপনাকে দেখা আমার কোনোদিনও শেষ হবে না। একটু থেমে জিজ্ঞেস করল, বিচ্ছু ভয় পান মৃত্যু? না, আগে পেতাম। একদিন আব্বু মারা শেখালো। আপনার আব্বু ভালো একটা কাজ করেছে। কেন? অবুঝ গলায় প্রশ্নটা করতেই পূর্ণ বলে উঠল, আমার কবরে থাকা বিচ্ছুগুলো তাড়িয়ে দিবেন মৃত্যু। আমার ভয় লাগে ওটা। বলুন দিবেন। ওটা দেখতে পারি না আমি। ওটার সাথে কিভাবে থাকবো আমি মৃত্যু? আপনি পাশে থাকলে ভয়টা কম লাগবে। পূর্ণর রক্ষরণকারী কথা শুনে হাত পা যেন আষাঢ় হয়ে আসছে। পূর্ণর কণ্ঠে কিছু একটা ছিল। কিন্তু কি? ছোট্ট বাচ্চার পাওয়া কোন ভয়? কান্না? আকুলতা? কি ছিল? সহজ সরল মৃত্তিকা ঠিক ঠাউর করতে পারল না, কিন্তু খেয়াল করল ওর চোখ ভিজে উঠেছে, হয়তো পূর্ণর মৃত্যুর কথা শুনে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও বৃষ্টির দেখা নেই সারাদিন। মৃত্তিকা আলসেমি ছেড়ে বারান্দায় গেল। সেখানে ছোট বড় কিছু গাছের চারা আছে। তাতেই কয়েকটা ফুল ফুটেছে। সদ্য ফুটা ফুলগুলোকে বেশ যত্ন করছে মৃত্তিকা। হাতে তার পানির পাইপ। সেটা দিয়েই পানি দিচ্ছে। এই কাজ করতে গিয়ে নিজেকে ভিজিয়ে অনেকখানি। বুঝা দেয় সে গাছে পানি দিয়েছে নাকি নিজেকে। বেশ আনন্দ সহিত কাজটা করছে সেটা স্পষ্ট। মনটাও ফুরফুরা অনেক। ওই দিন পূর্ণর ওই সব কথায় বেশ ভয় এবং অস্বস্তিতে পড়েছিল ও। আজ পূর্ণ স্বাভাবিক ছিল। তার স্বাভাবিক হওয়া মানে ওই যে আগের পূর্ণ। মৃত্তিকার সাথে গম্ভীর অথচ ভালোবাসাময় আচরণ। কিছু কথায় দুষ্টামি যা ধরা দেয়। কখনো বা কথার মাঝে লুকায়িত হাসি, সেটাও বোঝা কষ্টসাধ্য। মোট কথা চমৎকার ছিল আজ 1.5 ঘন্টা। এই সময়গুলোতে ও ছিল পূর্ণর সাথে। তাদের প্রেম চলে। অঘোষিত প্রেম। বুঝা যায় না। প্রেমময় আলাপ হয় না। হাত ধরাধরি হয় না। কাঁধে মাথা রাখা হয় না। কখনো হয়তো ভালোবেসে বুকে নেয়া হয় না। তবুও প্রেমটা কিন্তু চলছে। বেশ ডুবা ডুবা প্রেম। অতলে হারিয়ে গেলেও পূর্ণ টেনে তুলে তাকে গম্ভীর স্বরে অনুভূতির পাচার ঘটায় তারা, কিন্তু খুবই সূক্ষ্মভাবে। মৃত্তিকা এখন কারো কথার ধার ধারে না। সিনিয়র কেউ ওকে জ্বালাতনও করে না। ঈশিতার ব্যাপারটা পরে হিমুর কাছে জানতে পেরেছিল মৃত্তিকা। ঈশিতার রিলেশন ছিল কোন এক ছেলের সাথে। ওই ছেলে ছিল পূর্ণর দলের একজন। তাদেরই কিছু অতি গোপনীয় ছবি ভাইরাল হয়েছিল ভার্সিটির বিভিন্ন গ্রুপে। সব সময় দাপটে চলা মেয়েটা হয়তো সহ্য করতে পারেনি নিজের এমন অপদস্থ হওয়া, তাই বেছে নিয়েছিল সহজ কিন্তু নিকৃষ্ট উপায়। ভাগ্যের জোরে বেঁচে এখন বাসায় আছে। মৃত্তিকার শুনে আফসোস হয়েছিল। পরক্ষণেই মনে পড়েছিল পূর্ণর বলা কথাটা, খারাপের সাথে খারাপই হবে।
দীর্ঘশ্বাস ফেলে নিজে পড়ে থাকা একটা অলকানন্দা কুড়িয়ে নিল। পুরো তাজা ফুলটা কিভাবে যেন পড়ে গিয়েছে। হঠাৎ খেয়াল হলো আজ পূর্ণর বড় কোন কাজ আছে। সিটির মেয়রের সাথে কোন সেবামূলক কার্যক্রমে কথাবার্তা হবে। মৃত্তিকা মাঝে মধ্যে অবাক হয়। পূর্ণ নিজের অভ্যন্তরীণ সকল খুঁটিনাটি কাজের কথা সব জানায় মৃত্তিকাকে। আসলে ওদের কথাবার্তা হয় এসব নিয়ে। পূর্ণ নিজের দলের কথা, কোথায় কি হবে, কবে হবে এসবই বলতে থাকে। মৃত্তিকা মনোযোগ দিয়ে তা শুনে। কেননা না বুঝা সেই সব বিষয় তার কাছে প্রচুর আকর্ষণীয় মনে হয়। আসলে মানুষটাই আকর্ষণীয় তার কাছে। আম্মা, কোথায় আপনি? মা বাবা খুঁজছি না। বেরিয়ে আসুন। বারান্দা থেকেই গলা উঁচিয়ে জবাব দিল মৃত্তিকা। আব্বু, এখানে আমি। বারান্দায়। আসো তুমি। প্রায় মিনিটের ব্যবধানে ওর বাবা হাজির হলেন। হাতে একটা ছোট্ট ট্রে। সেটা বারান্দার টেবিলে রেখে মেয়ের হাত থেকে পানির পাইপটা নিয়ে সাইডে রাখতে রাখতে বললেন, কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি আপনাকে বাচ্চা। বাবা ভয় পাই তো। আমি তো এখানেই ছিলাম। কথাটা বলতে 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 গাছ থেকে একটা অলকানন্দা ছিঁড়ে বাবার কানে গুজে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো আমরা সেইম সেইম। মৃত্তিকার বাবা হাসলেন। চমৎকার হাসি তার। মেয়ের ডান হাতটা নিজের হাতে নিয়ে চুমু খেয়ে বললেন, ধন্যবাদ প্রিন্সেস। মেয়ের মুখের হাসির দিকে কিছুক্ষণ অনির্মেষ তাকিয়ে রয় আদুরে গলায় বললেন, পুরো ভিজিয়ে ফেলেছেন নিজেকে আম্মা। বাবা অপেক্ষা করছি এখানে। যান চেঞ্জ করে আসুন। মৃত্তিকা বাবার চোখের সামনে 2 আঙুল দেখিয়ে বলল, 2 মিনিটে আসছি আমি। বলেই দৌড়ে। পেছনে বাবার কণ্ঠের চমৎকার হাসিটা অগচরে শুনে নিল। ওর বাবা এক নজর বাইরে দিলেন পরপর ফুলের চারাগুলোতে। প্রত্যেকটা চারায় তার মৃত্তিকার ছোঁয়া আছে। ছোট থেকেই মেয়েটা বাবা পাগল। একা পালার দরুন পেলেছেন ও ঠিক বুকে রেখে। চোখের পাতায় পাতায় রেখে। ক্লাস 10 পর্যন্ত তো মৃত্তিকা ঠিকমতো নিজ হাতে খেতেও পারত না। অফিস থেকে দুপুরে এসে মেয়ে খাইয়ে আবার যেতেন। কখনো কারো ভরসায় মেয়েকে ছেড়ে দেননি। স্বার্থ, ক্ষমতা দুটোই ছিল। ছিল ভরা যৌবন। চাইলেই নারী সুখ বেছে নিতে পারতেন। তিনি বেছেও নিয়েছেন। তার একান্ত নারী। তার মা। তার প্রিন্সেস। তার ছোট্ট রাজ্যের রানী। তার বোকা রানী। মেয়েটা এখন পর্যন্ত চালাক হলো না। তিনি হতে দেননি। থাক না রাবণ ভর্তি দুনিয়ায় কিছু রাম। বাজপাখির ভিড়ে থাকুক একটা বোকা পাখি। বাবার বাবুই পাখি। এত সব ভাবনার মাঝেই মৃত্তিকা হাজির। একটা গোল গোল ছাপার ঢোলা প্যান্ট সাথে বড় সূর্য আঁকা একটা টি শার্ট পরে হেলে দুলে বাবার কাছে এসে একদম গা ঘেঁষে মাথাটা রাখল ঠিক বাবার বুকের কাছে। লম্বা লম্বা শ্বাস টেনে বলল, তোমার ঘ্রাণ আমার খুব ভালো লাগে আব্বু। ওর বাবা মেয়ের মাথায় তখন হাত বুলাতে ব্যস্ত। মৃত্তিকা অল্প মাথা তুলে আবারও বলল, আচ্ছা আব্বু তুমি বুড়ো না কেন? এত হ্যান্ডসাম আব্বু হয় কারো? তুমি কত সুন্দর। মেয়ের মাথায় থাকা এবড়ো খেবড়ো সিথিতে একটা চুমু খেয়ে উত্তরে বলে উঠলেন, আমার আম্মা যে সুন্দর তাই তার বাবাও সুন্দর। ট্রেতে থাকা কাপে চা ঢেলে বাপো বেটি মজা করে খেলো। বিকেল। সুন্দর একটা বিকেল বিলাস একেই বলে। রং তুলির আছড়ে আঁকা সুন্দর একটা মিঠা মিঠা অনুভূতি জড়িত তাদের এই সময়। হঠাৎ বাবার গলায় চমকালো মৃত্তিকা। বাবা শুধু মিঠির মাকে ডেকে বলেছেন তেল এনে দিতে। এতেই মৃত্তিকা লাফিয়ে কুদিয়ে উঠেছে। ওর হাতের কবজি বাবার বড় হাতের মাঝে আটকানো। নরম কণ্ঠে অনুরোধ করে উঠল মৃত্তিকা, আজকে তেল দিব না আব্বু। উহু কোন কথা নেই। আমার এত সুন্দর চুলগুলো কি করেছেন দেখেছেন? তোমার চুল এগুলো? হ্যাঁ। মৃত্তিকা গাল দুটো ফুলিয়ে চুপ করে বসল। ওর বাবা তখন ঠোঁট টিপে হাসছেন। আল্লাহ জানে কি সমস্যা এই মেয়ের। তেল দেখলেই লাফাবে। আবার চুল ঝরা ধরলেই কাদো কাদো গলায় বাবাকে বলবে, আব্বু আমার চুল পড়ে যাচ্ছে। মেয়ের মাথায় তেল লাগিয়ে আছড়ে সুন্দর মোটা একটা বেনি করছেন তিনি। মিঠির মা মন ভরে দেখছেন সেই দৃশ্য। বাবা মেয়ে একজন ছাড়া একজন থাকতে পারে না। মৃত্তিকা ফুলের দিকে তাকিয়ে আচমকা বলে উঠল, আব্বু দেখো আমার ফুলগুলো দিন দিন সুন্দর হচ্ছে না। আপনার ফুল কয়বেলা পানি দেন? এই যে আজ দিলাম। বেশ গর্বের সহিত বলল মৃত্তিকা। ওর বাবা আনমনেই বলে উঠলেন, আপনিও আমার অনেক যত্নে ফুটানো একটা ফুল আম্মা, যাকে একদিন অন্য কেউ এসে নিজের দাবি করে নিয়ে যাবে, যদিও সে আপনার মতো এই একদিন গাছে পানি দেয়া মালি।
নিজেকে ঠিক করো। এভাবে তোমার সাথে বের হতে লজ্জা লাগে আমার। হিমু মাথা নামিয়ে রেখেছে। রূপা রুষ্ট কণ্ঠে আবারও বলে উঠল, গতকাল না বললাম আমার সিমে টাকা পাঠাতে? পাঠাওনি কেন? এতটুকুও করা যায় না? টাকা ছিল না সাথে? বেতন পাওনি? এবার কিছুটা নরম কণ্ঠে বলল রূপা। হিমু স্বস্তির শ্বাস ফেলে বলল, কত তাড়াতাড়ি রেগে যাও তুমি? কিছুটা। অনেকটা। দুজনই হেসে ফেলল হঠাৎ। রূপা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, পড়াশোনা কেমন চলে? এই তো ভালোই। হুম। আচ্ছা, গত মাসের টাকাটা কি করেছো? উজ্জ্বল থেকে হাওলাত নিয়েছিলাম। ও টাকা ফেরত দিলাম। রূপার চোখে তখন ক্রোধ দেখা দিল। উজ্জ্বল ছেলেটা অতিরিক্ত বাদর, ফাতরা স্বভাবের। রূপাকে দেখলেই কেমন শয়তান শয়তান লুক দেয়। রূপা কিছুটা বিরক্ত হওয়া স্বরে বলল, ওর থেকে দূরে থাকবে একদম। সহ্য হয় না আমার ওকে একদম। হিমু চুপ রইল। চাইলেই কি এমন বন্ধুত্ব নষ্ট করা যায়? আবার রূপাও কেন জানি উজ্জ্বলকে সহ্য করতে পারে না। উজ্জ্বলটা রাগ চটা তবে নরম সত্তার। ওর ভাবনার মাঝেই রূপা বলে উঠল, আমার একটা কাজ করতে পারবে হিমু? হাতে চাঁদ পাওয়ার ন্যায় হাসল হিমু। দুর্বোধ্য হাসল রূপা। দলের কিছু কাজ শেষে বাড়ি ফিরবে পূর্ণ। আজ মেয়ের সাথে মিটিং ছিল। এগুলো হলো ছোট ছোট ধাপ যা পার করছে পূর্ণ তার রাজনৈতিক জীবনটা শক্ত করতে। ওই দিনের ওই বোমা হামলার কারণেই আজ সে মন্ত্রীদের নজরে নজরে। অবশ্য আগে থেকেই সে যথেষ্ট চর্চিত ছাত্রনেতা হিসেবে। এখন হয়তো একটু বেশি। এখন সন্ধ্যা। তার যেতে হবে কোচিংয়ে। মাসের টাকা তোলা হবে আজ। আগে কোচিংয়ে পড়াতো। ভালোই ইনকাম হতো। বছর 2 হতে চলছে সে নিজের কোচিং সেন্টার খুলেছে। সেখানে স্টুডেন্টও অনেক। সাইড ইনকাম থেকে এখন মেইন ইনকাম সেটা। বাইকে উঠতেই নীল তাদের দলের একজন ছেলে বলে উঠল, ভাই সাফারাত মির্জা আসছে এদিকে। প্রচণ্ড বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল পূর্ণ। এমনিতেই আজ মৃত্যুটার সাথে বেশি সময় কাটাতে হয়নি, মেজাজ তাই বেজায় খারাপ। এখন আবার কি না এই উটকো ঝামেলা। পাঞ্জাবির হাতাটা গুটাতে গুটাতে বাইকে চাবি ঘুরাতেই তার দলের ছেলে পুলেরাও নিজেদের বাইকে উঠে পড়ল। পূর্ণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি কোচিংয়ে যাচ্ছি। তোরা যা এখন। পূর্ণ ভক্ত ছেলেপুলেরা গেল না। তাদের ভাই আগে থাকে, তারা থাকে পেছনে। সেখানে ভাইকে রেখে একা যাবে না, তাও কি না সামনে আসছে সাফারাত মির্জা। পূর্ণ ওদের যেতে না দেখে কিছুটা চাপা ধমক দিতেই তারা বাইকে ঘুরালো। পূর্ণ জানে সবগুলো অলি গলিতেই থাকবে। পূর্ণর যথেষ্ট বাধ্য বলে কথা মানতে সরেছে শুধু। সাফারাত এগিয়ে একদম পূর্ণর সামনে দাঁড়িয়ে হাসি মুখে সালাম দিয়ে বলল, কোথায় যাচ্ছিস পূর্ণ? তোর কবর খুঁড়তে। বেশ শান্ত স্বরে বলে উঠলেও সাফারাত গায়ে মাখল না। ও জানে পূর্ণ কেমন। কিছু না বলে সোজা পূর্ণর বাইকের পেছনে বসতেই পূর্ণ থমকে গেল। সাফারাতও নাছোড় বান্দা। ও জানে পূর্ণ বাইক চালাবে না, তাই পেছনে থেকে কোমর আঁকড়ে ধরে বসে রইল। এবার যেন পূর্ণ হতভম্ব হয়ে গেল সাফারাতের এহেন আচরণে। দাঁত চেপে শাসিয়ে উঠল, নাম আমার বাইক থেকে। নাম বলছি। আর ছাড় আমাকে। সাফারাত নামবে তো দূর, উল্টো জড়িয়ে ধরল পেছনে থেকে। দুষ্টামির স্বরে বলল, দোস্তানা। জাস্ট স্যাট আপ রাত। সাফারাতকে থামিয়ে কথাটা বলতে গিয়েও থেমে গেল পূর্ণ। মুখ ফসকে রাত নামটা বেরিয়ে গিয়েছে। সাফারাতের চোখ ভিজে উঠল যেন। হোক না মুখ ফুসকে, তবুও তো আজ এত বছর পূর্ণ রাত নামে ডাকলো ওকে। নিজেকে সামলে সাফারাত বলে উঠল, সামনে গিয়ে বামে। এরপরই চাচা টম। চল চা খাই। বিনিময়ে গালির 2টা অক্ষর উচ্চারণ করেও থেমে গেল পূর্ণ। বাইক ঘুরিয়ে টানল টঙের দোকানে। সামনা সামনি বসে আছে 2 জন। দুজনের হাতেই চায়ের কাপ। পূর্ণ নিজের মতো চুমুক বাসাচ্ছে। সাফারাত হঠাৎই বলে উঠল, কি লাভ হলো ওইদিন বোমা মেরে? পূর্ণ চমকালো না। ও জানতো সাফারাত বুঝে যাবে যে এই কাজ পূর্ণই করেছে। পূর্ণর নির্লিপ্ততা দেখে সাফারাত যথেষ্ট গম্ভীর কণ্ঠে বলল, তোর ও তো ক্ষতি হতে পারত পূর্ণ। কেন করেছিল এমন? নামটা আমার পড়ল। কতটা হ্যাসেল পোহালাম। মানুষ মারা যেতে পারত পূর্ণ। মরেনি কেউ। যদি মরত, সেই সুযোগ রাখিনি। বলেই 50 টাকা টঙের দোকানের চাচাকে দিয়ে চলে গেল। সাফারাত দীর্ঘশ্বাস ফেলে দোকানের চাচার দিকে তাকিয়ে বলল, চাচা চা 2 কাপ 20 টাকা।
আমার বন্ধু তো দিল 50 টাকা, বাকি 30 টাকা ফেরত দিন। দোকানি মুখটা ভার করে টাকা ফেরত দিলেন। সাফারাত পকেটে টাকা ভরে সামনে চলল। দোকানদার বেশ অবাক এমন আচরণে। দেখে তো কত বড়লোক মনে হয়, অথচ 30 টাকা ছাড়ল না। সামনের মাসে পরীক্ষা শুরু, আপাতত সব থেকে বিরত থাকব। হয়তো দেখা হবে না অনেক দিন। আশা করি আমার জন্য হলেও নিজের খেয়াল রাখবেন। অবশ্য আমি জানি আপনার আব্বু আপনার জন্য যথেষ্ট, তবুও আমার জন্য নিজের প্রতি যত্ন নিবেন। ভার্সিটি আসবেন, পড়বেন, চলে যাবেন, কারো সাথে কোথাও ঘুরতে যাবেন না। ঠিক আছে। আর হ্যাঁ, উজ্জ্বল আর হিমু তো আছেই, ওদের সাথে থাকবেন। আমি কি বুঝাতে পারলাম? মৃত্তিকার কান কথাগুলো শুনতাই মস্তিষ্কের নিউরনে উদ্দীপনার সৃষ্টি হলো। এক ঝটকায় বুঝে গেল 1 মাস, টানা 1 মাস পূর্ণর দেখা মিলবে না। এটাই শেষ বর্ষ তার। এক কথায় বলা যায় ছাত্র জীবনের সমাপ্তি। যদিও মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র থাকে, শিক্ষা মানুষ আমৃত্যু গ্রহণ করতে থাকে। কিন্তু ধারাবাহিক শিক্ষার সমাপ্তি এখানেই পূর্ণ। মৃত্তিকার বেজার হওয়া মুখটা দেখে পূর্ণ গম্ভীর কণ্ঠে শাসালো, আমি কি আপনার মন খারাপ করতে এসব বলেছি মৃত্যু? মৃত্তিকা মাথা নাড়ল। পূর্ণ এবার কিছুটা রাগ চাপার চেষ্টা করল। ঠান্ডা স্বরে বুঝাতে চাইল, বেশি দিনের ব্যাপার না মৃত্যু। আসলে আমি সারা বছর তেমন পড়াশোনা করি না, এত কাজের চাপে হয়ে উঠে না। পরীক্ষার আগে যথেষ্ট সিরিয়াস হয়ে যাই, তাতেই এত ভালো সিজিপিএ আসে। আসে তো, এক একজন এক একভাবে পড়াশোনা করে মৃত্যু। হুম, আচ্ছা। আমার পূর্ণময়ীর মন ভালো করতে এই পূর্ণ কি করতে পারে? ঘুরতে চলি। প্রেম করতে চাইছেন, কিন্তু আমি তো আগেই বলেছি আমার দ্বারা প্রেম হবে না। মৃত্তিকা থতমত খেল। সেই ভাব কাটিয়ে উঠতে নিলেই পূর্ণ আবার বলে উঠল, আপনার অনেক শখ প্রেম করার, অথচ কপালে জুটলাম কি না আমি। আফসোস হয় মৃত্যু, হলেও লাভ নেই, আমাকে নিয়েই থাকতে হবে। অন্য কোন চিন্তা থাকলে তার দাফন দিন না হয় আমি দিয়ে দিব, কথাটা জানি মনে থাকে। মৃত্তিকা মুখ হা করে বসে রইল। কি থেকে কি বলল পূর্ণ। প্রথম প্রথম নরম গলায় বললেও পরেরগুলো দিল ধমক। কিন্তু কেন? কাকেই বা দাফন দিবে? মৃত্তিকা থতমত খেয়েই জিজ্ঞেস করল, কি বলছেন? কে থাকবে আমার মনে? কুত্তার বাচ্চা চিনেন মৃত্যু? ওই কাব্যও তেমন। একবার যেমন রুটি খাওয়ালে কুকুর পিছ ছাড়ে না, তেমনি কাব্য ও পিছ ছাড়বে না আপনার। কি ভেবেছেন আমি টের পাবো না? 5 ফুট 2 ইঞ্চির এই শরীর নিয়ে আমার থেকে কথা লুকান। কতটা বড় কলিজা আপনার মৃত্যু? কিভাবে বড় করলেন? নিশ্চিত কারো আস্কারা পেয়েই বড় হয়েছে। আস্কারাটা কে দিল? কে দিল? কাব্য। ওই বাচ্চা কাব্য। এই কথা বলুন, কথা বলুন বলছি। আমার রাগ কিন্তু মাথায় উঠে যাচ্ছে মৃত্যু। বলুন ওর সাথে আপনার কি? পূর্ণ ঠান্ডা স্বরে বলল প্রথমটুকু, অথচ চেঁচিয়ে উঠল শেষ দিকে। মৃত্তিকা সেই প্রথম প্রথম পাওয়া ভয়টা আজ পেল। দীর্ঘদিন পর আবারও পূর্ণর সেই চেহারা তার সামনে। আগে অবশ্য তার সামনে গালি দিত না, আজ বিশ্রী দুটো গালিও দিল তার সামনে। গাছের গুড়ি খামচে ধরল মৃত্তিকা। বুকের ভিতর ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে। উঠার চেষ্টা করলেও লাভ হলো না, শক্তি কুলাচ্ছে না উঠতে। পূর্ণ সজোরে এক আঘাত করে বসল মোটা গাছটায়। ছাল বাকল উঠানো হওয়াতে হাতে লাগলো বেশ। মৃত্তিকা ঝট করে উঠল, নিজের 2 হাতে ধরে ফেলল পূর্ণর শক্ত সেই হাতটা। ছাড়িয়ে নিতে চাইল পূর্ণ, কিন্তু হলো না। তার মৃত্যু থেকে নিজেকে ছাড়াবে সে? এটা অসম্ভব। মৃত্যুর এই ছোঁয়া পাওয়ার জন্য তার হাতের আত্মহুতি দিতেও সক্ষম সে। মৃত্তিকা পূর্ণর হাতটা চেপে ধরল। কোন প্রকার জোরতা ছাড়া একটা চুমু খেয়ে নিল সেই শক্ত হাতে। ঠান্ডা বরফের খণ্ড তখন পূর্ণ। রানেই মুখে, চোখে মুখে তার অন্ধকার হানা দিয়েছে। মাথা নামানো। মস্তিষ্ক বলল, দে পূর্ণ, ধমকে দে এই মৃত্যুকে। কত সাহস! যেখানে তুই ছোঁয়া দিস না সেখানে সে চুমু খায়। মস্তিষ্ক একথা বললেও প্রেম লোভী মন বলল ভিন্ন কথা। সায় দিল সে মৃত্যুকে। পূর্ণকে বুঝিয়ে বলতে লাগলো, থাক না একটু, একটুই তো, তোরই তো, একটা চুমুই তো, খাক। তুই তো ধমকালি, বিনিময় হিসেবে চুমুটা রেখে দে পূর্ণ, যত্নে রেখে দে। পূর্ণ যখন মন মস্তিষ্কের ঝগড়া থামাতে মশগুল, তখন মৃত্তিকা ব্যাগ থেকে পানি বের করে তার হাতে ঢালতে ব্যস্ত।
ব্যস্ত ভঙ্গিতে বলেও যাচ্ছে। ভুল ভাবছেন আপনি। ওই ভাইয়াটা আমাকে নোটস দিতে চাইছিল। তার সাথে কোথাও যাইনি আমি। কোথাও না। বিশ্বাস করুন। তিনি আমাদের সাথে গিয়েছিলেন। সে সাথে থাকায় আমি ফুচকাও খাইনি। বাসায় চলে গিয়েছিলাম। আমি আব্বুর সাথে ছিলাম। বিশ্বাস না করলে উজ্জ্বল আর হিমুকে জিজ্ঞেস করুন। বিশ্বাস করলাম। ঠান্ডা স্বরে বলল পূর্ণ। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে পূর্ণ। মনোযোগ সম্পূর্ণ তার বইয়ের পাতায়। পাশেই ওর বাবা বসা। ভদ্রলোক টিভির সাউন্ডটা একদম শূন্যতে দিয়ে খবরের চ্যানেল দেখছেন। পূর্ণ বার কয়েক আওড়ালো বাবাকে যাতে প্রয়োজন অনুযায়ী সাউন্ড দিয়ে দেখে, কিন্তু তিনি তা করেননি। ছেলে পড়ছে তাই ডিস্টার্ব করতে নারাজ তিনি। পূর্ণর মা ছেলের মায়াবী মুখটাতে তাকিয়ে রইলেন। পরপর নিজেকে নিজে বলতে লাগলেন, এভাবে দেখা ঠিক না, যদি নজর লাগে তার সোনার টুকরোর। পূর্ণ প্রায় 2.5 ঘন্টা ওভাবেই পড়েছে। এটা তার একটা অভ্যাস। এভাবে এতবড় হয়েও বাবা মায়ের বেডরুমে তাদের খাটে তাদের প্রাইভেসি নষ্ট করে সে পড়ে। যদিও অন্য ছেলেপুলেরা বাবা মাকে প্রাইভেসি দেয়, কিন্তু পূর্ণ দেয় না। পরীক্ষার সময় তো মোটেই না। বাবা কতবার বলে, এত বড় ছেলে হয়েছ, 2 দিন পর বিয়ে করবে, এখনো কি না মা বাবার বেডরুমে শুয়ে থাক। পূর্ণ তখন দুষ্ট হেসে বাবাকে বলে উঠে, আমার মৃত্যু অনেক আদুরে আব্বু। সে আসলে তোমরাই তখন তাকে আদর করে কুল কিনারা পাবে না। পূর্ণ বাবা মাকে মৃত্তিকা সম্পর্কে জানিয়েছে বললে ভুল হবে। সোজা সোজা বলেছিল, আব্বু একটা পূর্ণময়ী পেয়েছি। ভালো একটা কালক্ষণে তাকে বিয়ে করে নিব। ছেলে তাদের বরাবরই বাবা মাকে জানিয়ে কাজ করে। মৃত্তিকা সম্পর্কেও তারা জানে। পূর্ণ জানায়। রোজ জানায়। কিন্তু দেখা হয়নি চোখের। পূর্ণর কাছে কোন ছবি নেই মৃত্তিকার। আড়মোড়া ভেঙে পূর্ণ সোজা হলো। বাবার দিকে তাকিয়ে বলল, নাও তোমার বউ, তোমাকে দিয়ে গেলাম। একটু পরই আসছি আবার। ওর বাবা ছেলের কথায় হাসলেন। বুঝেন না এমনটা না। ছেলের এমন সব কাণ্ড তার বরাবরই জানা। পূর্ণ যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। ওর মা তাড়াতাড়ি বিছানা ছাড়লেন। পেছনে থেকে স্পষ্ট শোনা গেল বাবার কণ্ঠ, কোথায় দিলি আমার বউ? সেই তো তোর কাছেই নিয়ে গেলি। পূর্ণর মা স্বামীর দিকে চোখ রাঙিয়ে তাকালেন। মৃদু ধমকের সুরে বলে উঠলেন, বুড়া হচ্ছ অথচ পাগলামি ছুটল না। এত বড় ছেলেকে কি সব বলো তুমি? কই কি বললাম? হায় আল্লাহ! এই ছেলে বাসায় থাকলেই আমি বউহীনা ভুগি, আর তুমি কি না আমাকেই দোষ দাও। ওর মা আর স্বামীর কাছে থাকলো না, গটগট পায়ে চলে গেল খাবার গরম করতে। এত সবের আড়ালে হাসে পূর্ণ। অতি সূক্ষ্ম হাসিটুকু যা পরিবার বাইকে কাউকে সে দেখায় না। রাখে একদম আড়ালে, আবডালে। বাবা মায়ের রুমে পড়ার অন্যতম উদ্দেশ্য হলো তাদের সময় দেয়া। তাদের বুঝানো এখনো তারা অতটাই গুরুত্বপূর্ণ সন্তানের কাছে। তাদের ভূমিকা কমেনি, বরং বেড়েছে। মাকে একটু বেশি আগলে রাখে পূর্ণ। বাবাকে ভুলিয়ে ভালিয়ে রাখে এত সব উদ্ভব কথা বলে। আব্বু মায়ের কথা শুনো। এসব ছেড়ে দাও। ভালো না এসব আব্বু। নোংরা এসব। কিচ্ছু হবে না আম্মু। তুমি ভয় পাচ্ছ খামাখা। আমি নিজেকে নোংরা হতে দেব না। পূর্ণর মা ছেলের পাতে মাছ বেছে আরেকটু দিলেন। পূর্ণটা মাছ বাছতে পারে না। আবারও বললেন, ড্রেন দিয়ে ময়লা গেলেও সেটা নোংরা, তেমনি দুধ গেলেও নোংরা আব্বু। ছেড়ে দাও। মা ক্লান্ত এসবে। পূর্ণ নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তুলে দিল মায়ের গালে। পরপরই টুক করে একটা চুমু খেয়ে বলল, দেখ আব্বু কিভাবে হিংসাত্মক ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। হিংসুটে আব্বু। ওর বাবা মুখ সিটকে বলে উঠলেন, আমার বয়েই গেছে। গেছেই তো। বলেই পূর্ণ হাসল। প্রতিবারের ন্যায় অতি সূক্ষ্ম ভাবে এড়িয়ে গেল মায়ের কথা। রাজনীতি সে ছাড়তে নারাজ। যে কোনো ভাবেই নারাজ। এই রাজনীতি তার লাগবেই। হোক সেটা নোংরা, তবুও চাই। এই নোংরা রাজনীতি করেই দম নিবে পূর্ণ। কিছু মানুষকে দেখিয়ে ছাড়বে নোংরা রাজনীতি করেও কিভাবে নিজেকে শুদ্ধতম রাখা যায়। শোয়েব মির্জা বরাবরই হতাশ হচ্ছেন। কোন দিকেই কুলিয়ে উঠতে পারছেন না। এভাবে কিভাবে হবে? মাহিন মিয়া তাকে সাহস দিয়ে বলে উঠল, স্যার চিন্তা করবেন না। চাল পাল্টা খেতে কতক্ষণ? আমি নিজের উপর অবাক মাহিন। 2 দিনের চিনেপুটি আমাকে চিন্তায় ফেলল। চুল আমি রাজনীতি করে সাদা করেছেন। মাহিন মিয়া তার স্যারকে থামিয়ে বলে উঠল। শোয়েব মির্জা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন।
মানে আসলেই এই চুল সে রাজনীতি করে করেই সাদা করেছেন। এই হাতে হাতড়েছেন প্রিয়জনের রক্ত। আর যাই হোক, রাজনীতি করতে পিছু পা হবেন না তিনি। মাথাটা ইজি চেয়ারে রেখে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাফারাতকে ডাকো। ছোট বাবা তো বাসায় নেই। শোয়েব মির্জার বৃদ্ধ কপালে চিন্তার ভাঁজটা স্পষ্ট দেখা দিল। সাফারাত নরম গদিতে গড়াগড়ি খেল। শরীর বেশ ক্লান্ত তার। পরনে তার একটা ট্রাউজার শুধু। খালি গায়ে বিছানায় লেপ্টে আছে তার দেহ। এখন একটা নারী হলে মোটেও মন্দ হতো না। তাকে এই বুকে নিয়ে গড়াগড়ি খেত সে। ফর্সা বুকে তার লোমের আনাগোনা। অতি আকর্ষণীয় তার বলিষ্ঠ দেহখানা, নিঃশ্বাসের দরুন পেটটা উঁচু নিচু হচ্ছে বারংবার। অলস ভাঙ্গিতে পাশ থেকে ফোনটা হাতড়ে নিল। ডায়াল লিস্টে 3 নাম্বার নামটায় চাপ দিয়ে কল লাগালো। একবার, দুইবার, তিনবার রিং হতেই শোনা গেল নারী কণ্ঠ। এই কণ্ঠ খুবই সুন্দর। অতি সুন্দর। সাফারাত নিজের হাতটা বুকে বুলাতে লাগল। আওড়ালো গভীর কণ্ঠকে খাদে ফেলে। বড়ই ভয়ঙ্কর এই কণ্ঠ। শক্ত পুরুষকে ঘায়েল করার মতো ভয়ঙ্কর। বুকে খঞ্জর চালানোর মতো ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর তোমার কণ্ঠ নারী। দিনগুলো বিষাদময়। বড্ড বেদনাদায়ক। এত সুন্দর জলজল করা রাতের গোল ভরার চাঁদ। আকাশ জুড়ে তারার আনাগোনা। দিন ভরা সুন্দর এই প্রকৃতি। শরৎ এখন বিদায় নেয়নি। আসেনি হেমন্তের সকাল। মাঝে মধ্যে কাশফুলের পাপড়ি উড়ে এসে জানান দেয় আমরা এখনো আছি। চাইলে কোন প্রেমদীপ্ত নরনারী ছুটে আসতে পারো। উদার মনে তোমাদের প্রেম নিবেদনে হাত বাড়াব আমরা। এত সবের মাঝে কেউ কি মন মরা থাকতে পারে? কেউ কি মনের গহীনে লুক্কায়িত অনুভূতিগুলো কবর দিয়ে রাখতে পারে? উহু পারে না তো। একদমই পারে না। মৃত্তিকাও পারে না। পারছে না। আজ বড্ড আফসোস হচ্ছে। কেন নিজের বিড়াল সমান মনটা দিতে গেল ওই পাষাণ পুরুষকে? এখন মৃত্তিকার এই উত্তপ্ত কয়লা পোড়ানো মনটাকে কে ঠান্ডা করবে? সেই পাষাণ পূর্ণ ভাই তো তাকে মনেও করে না। পাগল পাগল লাগে নিজেকে মৃত্তিকার। হ্যামলার মতো পূর্ণর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তার ডিপার্টমেন্টের বাইরে। অথচ পূর্ণ যেন দেখেও দেখে না। সময় নেই তার। পড়াশোনায় বেশ চাপে আছে সে। মৃত্তিকাকে কিভাবে সময় দিবে? হাজার হোক, দিন শেষে গভীর হাতে একটা কলও দেয়া যায় না। আফসোস, নাম্বার নেই সেই পাষাণ পুরুষের। না হলে মৃত্তিকা নিজেই ছেঁচড়া সাজত। কল করত রাত দুপুরে। বিষাদে ভরপুর মৃত্তিকা বাবার রুমে শুয়ে আছে। এখনো আসেনি তিনি। কিছুক্ষণ বাবার জিনিসপত্র হাতাহাতি করল। বই আর বই। এত জ্ঞান কোথায় রাখে সে? হঠাৎ চিরপরিচিত ডাক পড়ল, কি করেন আমার ছানা? বই দেখি তোমার হুলো বিড়াল। বাবা চমকালেন। আশ্চর্য স্বরে বলে উঠলেন, হুলো বিড়াল? আমাকে ছানা বললে কেন? কথাটা বলেই বাবার হাতে থাকা ব্যাগটা নিল। বিছানায় গোল হয়ে বসে ব্যাগ হাতালো। কিছু না কিছু তো এনেছেই বাবা। তখনই পেয়েও গেল এক বক্স চকলেট। খুলে মুখে দিতেই শোনা গেল, আমি কি বলেছি বিড়াল ছানা আপনি? এটাও তো বলো নিজে পাখি ছানা। বাবা হাত উঠালেন সমর্পণ করার ভঙ্গিতে। মৃত্তিকা ঝলমলিয়ে হাসল। উঠে বাবার মুখে একটা চকলেটের টুকরো পুরে দিয়ে বলল, ফ্রেশ হও তাড়াতাড়ি। ক্ষুধা লেগেছে তো। বাবা মাথা দুলিয়ে চলে গেল। মৃত্তিকা মিঠির মাকে ডাকতে ডাকতে নিচে নামল। বাবা আসতেই একসাথে খেতেও বসল। মৃত্তিকা খাবার খাচ্ছে কম, নাড়ছে বেশি। বাবা লক্ষ্য করলেন সেটা। নিজের প্লেট রেখে হাত রাখলেন মেয়ের প্লেটে। মৃত্তিকা চমকাতেই বাবা বলে উঠলেন, হা করুন। চুপচাপ মুখ খুলে বাবার হাতে খেয়ে নিল সে। আজকাল খাওয়াতেও অরুচি ধরেছে। গুণে ধরেছে তার আধ ঘন্টার প্রেমে। কত অপেক্ষা করে সেই বটতলায়। এই বুঝি পূর্ণ আসে, কিন্তু মৃত্তিকাকে বরাবরই নিরাশ করে পূর্ণ আসে না। প্রেমে পড়েছে নাকি বেকায়দায় তা মৃত্তিকা নিজেও বুঝে উঠতে পারছে না। নিজের রুমেই বসে ছিল মৃত্তিকা। হঠাৎ বাবা এসে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মৃত্তিকা আলতো হাতে বাবার চুল টেনে দিচ্ছে। বাবা ওর একটা হাত নিজের 2 হাত দিয়ে ধরলেন। তাতে চুমু খেয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, মন খারাপের কারণ কি আম্মা? নিরদ্বিধায় উত্তর এলো, পূর্ণ ভাইয়ের এক্সাম চলে। অনেক দিন দেখা হয় না। দেখা হয় না। আসলে দেখা হয় কিন্তু কথা হয় না। একটুও না। না আব্বু। দীর্ঘ সময় পর বাবা বললেন, আশা করা ভালো কিন্তু আসক্তি ভালো না আম্মা। সে আমার আসক্তি। আপনার মনটাকে জিজ্ঞেস করুন।
রাত প্রায় 11টা। চারদিকে মানুষের আনাগোনা এখনো সচল। হিমু দাঁড়িয়ে আছে একটা কলোনির সামনে। বেশ বর্ষর এরিয়া এটা। বস্তি বললে ভুল হবে না। আশেপাশে সবাই ব্যস্ত। একদিকে মহিলারা হইচই করছে কলের পানির জন্য। লাইনে দাঁড়িয়ে কেউ কেউ পানি নিচ্ছে, কেউ বা আগে নেয়ার জন্য পারাপারি করছে। হাতাহাতি লেগে যাবে যাবে ভাব। হিমু দৃষ্টি ঘুরালো। এমন জায়গায় আগে আসেনি সে। গ্রামে তাদের বাসা হলেও অবস্থা এমন না। যথেষ্ট ভালো এর থেকে। অথচ ঢাকার মতো প্রাণকেন্দ্রে কি না এমন পরিবেশ। সময় নেই তাই পা বাড়ালো হিমু, হাতে তার একটা লিস্ট। অনেকগুলো সংখ্যা লিখা তাতে। 122 নাম্বার লিখা। দরজায় ঠক ঠক শব্দ করল। জং ধরা সিটকিনিটা খুলে মধ্যবয়স্ক এক লোক কোমরে লুঙ্গি বেঁধে বের হলেন। দানবীয় শরীরটা দেখে কিছুটা ভয় পেয়ে যায় হিমু। পরপর হাতে থাকা কাগজটা এগিয়ে দেয়। লোকটা হিমুকে এক পলক দেখে নিল। গম্ভীর কণ্ঠে বলল, খাড়া নাইতাসি। কণ্ঠ শুনেই নড়ে উঠল হিমুর রোগা পাতলা শরীর। লোকটা মিনিটের মাঝেই আবার এলো। একটা খাম ধরিয়ে দিল হিমুর হাতে। প্রায় 20টার উপরে ঘর থেকে এমনি কাগজ দেখিয়ে খাম তুলল হিমু। কিছু কিছু ঘরে আবার খাম দিল না। বলল পরের সপ্তাহে একবারে দিবে। হিমু বুঝল না কিছুই। কি আছে খামে তাও অজানা তার। তাকে এই কাজটা রূপা দিয়েছে। বলেছে যাতে এই বস্তিতে এই কাগজ দেখায় তাহলেই তারা খাম দিবে। রাত তখন 12:07। হিমু কপালের ঘাম মুছে নিল। রূপার বলা জায়গায় যেতেই দেখল রূপা সহ 2জন মেয়ে আর 3জন ছেলে। এরা সবাই ইউনিভার্সিটির। একজন ছেলে শুধু বাইরের। রূপা হিমুকে দেখেই এগিয়ে এলো। হিমু খামগুলো দিতেই রূপা মিষ্টি হেসে ধন্যবাদ দিল। হিমু যেন তাতেই শান্তি পেল। রূপার এই হাসিটাই তার শান্তি লাগায়। রূপা খামগুলো এগিয়ে দিল একটা ছেলের কাছে। একটু রাগরাগি করলো কারণ খাম কম। কেউ কেউ খাম দেয়নি। হিমু অবাক হলো তখন যখন দেখল সেসব খাম ভর্তি টাকা। এত এত টাকা গুনে সেখান থেকে রূপা সহ বাকিদের দিতেই রূপা এগিয়ে এসে হিমুকে সেখান থেকে 1000 টাকার 3টা নোট দিল। হিমু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কিসের টাকা? এই যে তুমি কাজ করলে। মানে বলছি টাকাটা কেন দিল তারা? রেগে যায় রূপা। তেজি গলায় বলে, এত কথা না বলে টাকাগুলো নাও। পকেট তো ফাঁকা। ফকিরের মতো কত ঘুরবা আর। ব্যাস। হিমু চুপ করে গেল। স্বভাব সুলভ হাসিটাও আজ দিতে পারল না। কথায় যেন বাধা লাগছে। বইতে মুখ গুজে আছে পূর্ণ। পাশেই বাবা আধশোয়া হয়ে আছেন। নজর তার সম্পূর্ণ টিভির পর্দায়। কোন একটা নিউজ চলছে। কারওয়ান বাজারে কেউ বা কারা সিন্ডিকেট গড়ে তুলেছে। সরকারি অনুমোদন ছাড়া টাকা আদায় করে রাত বিরাতে। সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলেও লাভ মেলে না। মুখ খুলতে নারাজ সকলে। এর পেছনে যে বড় নেতাদের হাত আছে তা স্পষ্ট। পাতি নেতারা কিছুই বলছে না। এর আগেও অভিযান চালানো হয়েছিল। ফলাফল শূন্য। টাকা খেয়েই কেটে পড়েছিল সাংবাদিকরা। এবার ব্যাপারটা কিছুটা জটিল। জনগণের দুর্ভোগ সবার নজরের সামনে। পূর্ণর বাবা ছেলের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞাসু চোখে বললেন, কিছু জানো এ বিষয়ে? এর আগে না তুমি তোমার দলের সাথে লাগালাগি হলো ওখানে? পূর্ণ বই থেকে নজর সরালো না। গম্ভীর ও ভারী কণ্ঠে উত্তর দিল, আমি সন্ত্রাসী না আব্বু যে এসব বিষয়ে খোঁজখবর রাখব। ব্যাস। এক কথায় চুপ করে গেলেন তিনি। তখনই ওর পা ছেলের পাশে বসে মাথায় হাত বুলালো। পূর্ণ এক পলক মাকে দেখে নিল। বুঝে নিল মাতৃহৃদয়ের সকল ভাবনা। ঠোঁটে বড় একটা হাসি ফুটিয়ে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে বিচার দিল মাকে। আম্মু তোমার জামাই আমাকে রাজনৈতিক বিষয় নিয়ে খোঁচাখুচি করছিল। দেখে যে পড়ছি তবুও এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কথাটা বলেই কেটে পড়ল পূর্ণ। যতটুকু দেখেছে মা চোখ দিয়েই বাবাকে ভস্ম করে দিচ্ছিল। বেশ লাগে নিরীহ বাবাটাকে ফাঁসাতে। পেছনে থেকে মায়ের গলা শোনা যাচ্ছে, বাবাকে ঝাড়ছেন কেন? ছেলেকে এসব জিজ্ঞেস করে রাজনৈতিক কাজে উৎসাহ দেয়। বাবা বেচারা ভেজা বিড়ালের মতো মিউ মিউ করে বলার চেষ্টা করছে সে শুধুমাত্র জিজ্ঞেস করেছে তাও খবর দেখে। বউ কি তার আর মানে? ছেলে ভক্ত। মা ছেলের কথাই স্বামীকে একদফা ঝেড়ে দম নেন। বিছানায় টানটান হয়ে শুয়ে আছে পূর্ণ। এসিটা একদম কমিয়ে গায়ে পাতলা একটা কম্বল টেনে রেখেছে। শরীর আবার উদাম। ফর্সা চওড়া বুকটা যেন কোন নারীর একমাত্র ভরসাস্থল হলে নারীটি ধন্য হতো।
না চাইতেও মৃত্তিকার চিন্তা ভাবনাগুলো মনে মস্তিষ্কে জেঁকে বসেছে। পূর্ণ চেয়েও দমাতে পারছে না সেই অনুভূতি। মৃত্যুটাকে দেখা হয় না ঠিক কতদিন। রোজ কেমন চাতকিনীটা অপেক্ষা করে তার জন্য। কিভাবে বিরস মুখে তাকিয়ে থাকে পূর্ণর দিকে। চেয়েও নিরুপায় পূর্ণ তাকায় না ঠিক মতো। এই মৃত্যুকে দেখলেই মন চাবে তাকে সময় দিতে। মৃত্তিকাকে নিয়ে বসে থাকলে কিভাবে পড়াশোনা হবে? পড়াশোনা না হলে কি আর মৃত্তিকার বাবা তাকে মৃত্যু দিবে? মোটেও দিবে না। এই মৃত্যুকে হালাল ভাবে চায় পূর্ণ। একদম নিজের মতো করে চায়। চোখ দুটো বন্ধ করে নিদ্রা আনার চেষ্টা চালালো। হচ্ছে না। বারবার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তার মৃত্যুটাকে সে উপেক্ষা করে যাচ্ছে দিনকে দিন। একদিকে পূর্ণ, অন্য দিকে মৃত্তিকা। নিশুতি রাতটাকে তারা করে রেখেছে বিষাদময়। বাবার বুক ভিজিয়ে এখন ঘুমাচ্ছে মৃত্তিকা। মৃন্ম হাওলাদার একবার তাকালেন মেয়ের দিকে, পরপর বুকের ভেজা অংশে। এভাবেই ভিজেনি এতখানি। তার কলিজা টুকরো মেয়ের চোখের পানি দিয়ে ভিজেছে। একটা 2 দিনের ছেলের জন্য এই পানি। মেয়েটা যে মনমরা হয়ে থাকে তা ভালোই উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। মৃত্তিকা বাবা থেকে লুকায়নি কিছুই। স্বাভাবিক বাচন ভঙ্গিতে বাবাকে জানিয়েছে পূর্ণর সাথে তার কথা হয়। এতদিন যাকে মেয়ে সিনিয়র ভাই বলে এসেছে সেই সিনিয়র ভাইয়ের প্রেমে যে মেয়ে হাবুডুবু খাচ্ছে তা সে জানে। মেয়েটা এই প্রথম বাবা বাদে অন্য একজন পুরুষের কাছে গিয়েছে। ভরসা করেছে। হয়তো মন হৃদয়ের কিছুটা অংশও দিয়ে ফেলেছে। দীর্ঘশ্বাস ফেললেন তন্ময় হাওলাদার। কবে বড় হলো তার আদুরে ছানাটা? তিনি তো বুঝলেনই না। আজও মনে হয় সেই তো তার ছোট্ট মৃত্তিকা বাবা বাবা বলে দৌড়ে কোলে ঝাঁপিয়ে পড়ে। গলা জড়িয়ে কাঁদে যখন কেউ তাকে কিছু বলে। বুকে মাথা রেখে ঘুমায় এই যেমন এখন ঘুমাচ্ছে। মেয়েটা চলে গেলে কিভাবে থাকবেন উনি? বাঁচবেন কি নিয়ে? কথাগুলো ভাবতেই দম আটকে আসে যেন। সকাল সকাল আজ ফুরফুরা মনে আছে মৃত্তিকা। আজ শেষ পরীক্ষা পূর্ণর। মন চাইল একবার শাড়ি পরে রেডি হতে, আবার ভাবল পূর্ণ বলেছে শাড়িতে পূর্ণ ব্যতীত তাকে কেউ দেখলে পূর্ণ তার খবর বানিয়ে ছাড়বে। বলবে, কতবর কলিজা আপনার মৃত্যু। কলিজা ছোট্ট করুন। নিজে নিজে কথাগুলো ভেবেই ফিক করে হেসে ফেলল মৃত্তিকা। লোকটা জেলাস হয় তাকে নিয়ে। জেলাস সিনিয়র ভাই মৃত্তিকার। গুনগুন শব্দ তুলে একটা গোল ফ্রক পরে সুন্দর করে গলায় উড়না পেঁচিয়ে নিল। খোলা চুলগুলো একত্রে করে একটা বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হলো রুম থেকে। বাবাকে দেখেই একটা সিটি মেরে বলল, কত কি সাজে আমার হ্যান্ডসাম আব্বু। মৃন্ম হাওলাদার হেসে দিলেন মেয়ের বাচ্চামিতে। গলার টাইটা এনে মেয়ের হাতে দিতেই মৃত্তিকা টুলে দাঁড়িয়ে বেঁধে দিল। বাবার মতো এতটা লম্বা না সে। না এতটা ফর্সা বাবার মতো। বাবা তো এত সুন্দর, সেখানে মৃত্তিকা শ্যামলা। বাবার গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ মাই হ্যান্ডসাম আব্বু। লাভ ইউ টু মাই বাচ্চা। মৃত্তিকার বাবা মেয়েকে ভার্সিটি রেখেই রওনা দিলেন কাজে। এদিকে মৃত্তিকা সোজা চলে গেল নিজের ক্লাসে। পূর্ণদের পরীক্ষা শেষ হতে আরো 3 ঘন্টা। ক্লাসে ঢুকেই দেখল গোমরা মুখে বসে আছে উজ্জ্বল। মৃত্তিকা খুশি মনে পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মুখটা পেঁচার মতো করে রেখেছিস কেন? যা তো। ভালো লাগে না। ওই হিমুর বাচ্চার কাছে যা। মৃত্তিকা বুঝল না এতটা কেন রেগে আছে উজ্জ্বল। নরম কণ্ঠে জিজ্ঞেস করল, বলবি না কি হয়েছে? উজ্জ্বল বিরক্ত হল। এই মেয়ের সাথে চেয়েও রাগ করে থাকা যায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই রূপা নকল, এটা হিমু শালাকে বুঝাতে বুঝাতে পাগল আমি। একদিন এই রূপার জালে আটকে শ্বাস আটকে মরবে ও। মিলিয়ে নিস আমার কথা। মৃত্তিকা নিজেও চিন্তিত হল। হিমুটা বুঝে না কিছু। যদিও এত সব প্যাচগোজ মৃত্তিকা নিজেও বুঝতে পারছে না। তখনই হিমু সব সময়ের মতো মুখ ভর্তি হাসি নিয়ে ওদের কাছে এলো। উজ্জ্বল মুখটা ঘুরিয়ে নিলেও মৃত্তিকা পারল না। হিমু উজ্জ্বলের কাঁধে হাত রাখতেই এক ঝটকায় তা সরিয়ে দিল। হিমু কিছু বলার আগেই উজ্জ্বল উঠে যেতে নিল। অমনি ওর কাঁধে ঝুলে গেল হিমু। রোগা টাইপের শরীরটার হাড্ডি বাদে কোন ওজনই পেল না। ওদের কাণ্ডে ক্লাসের বাকি সবাই হেসে উঠল। উজ্জ্বলও হেসে দিল এক সময়। এই ছেলের সাথে কথা না বলে উপায় নেই। প্রায় ঘন্টা খানিক মৃত্তিকা দাঁড়িয়ে রইল পূর্ণর ডিপার্টমেন্টের সামনে। একে একে সবাই বের হলেও পূর্ণ হলো না। সে বেরুলো প্রায় 1.5 ঘন্টা পর।
মৃত্তিকা কথা বলতে এগিয়ে যাবে তখনই তাকে পাশ কেটে হাতা গুটাতে গুটাতে পূর্ণ কয়েকজন ছেলে নিয়ে চলে গেল। মৃত্তিকার বুঝতে সময় লাগলো না, পরীক্ষা শেষ করেই মারামারিতে লেগেছে পূর্ণ। সেও দাঁড়ালো না, চলে গেল বটতলায়। এখানে আসবেই পূর্ণ, তার মৃত্যুকে দেখতে আসবে। আর কত অপেক্ষা করাবে? অনেকক্ষণ অপেক্ষার পরও যখন পূর্ণ এলো না তখনই চোখ টলমল করে উঠল মৃত্তিকার। একটা দলের ছেলে এসে শুধু জানালো, আপনাকে পূর্ণ ভাই বাসায় যেতে বলেছে, আর এই সপ্তাহ দেখা করতে পারবে না, ব্যস্ত তিনি। আমি কি এগিয়ে দিব আপনাকে? লাগবে না, আপনি চলে যান। ছেলেটা চলে গেল। অধীর আগ্রহে অপেক্ষা করা নতুন মাটির গড়া মনটা ভেঙে গেল মৃত্তিকার একদম শব্দহীন ভাবে। ওকে চলে যেতে বললেও ততক্ষণাৎ গেল না মৃত্তিকা। আস্তে ধীরে উঠে সামনে পা বাড়ালো। সে কি একটু বেশিই ভাবতে লেগেছে পূর্ণকে নিয়ে? ছেলেটা কি আদৌ মূল্য দিচ্ছে মৃত্তিকার অনুভূতির? হঠাৎ বড় সর একটা ট্রাক সামনে দিয়ে চলে গেল। একটুর জন্য মৃত্তিকা তার নিচে পড়েনি। কেউ একজন তাকে বুকে আগলে নিয়েছে। মৃত্তিকার বুকটা তড়িৎ গতিতে উঠানামা করে যাচ্ছে। মাথা তুলে তাকাতেই দেখল সুন্দর একটা লোক তাকে ধরে আছে। সুন্দর মুখটার ঠোঁটে গুজা একটা সিগারেট। লোকটা ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে ধোঁয়াগুলো একদম মৃত্তিকার মুখে ছেড়ে দিল। মুহূর্তেই গল গল করে লোকটার বুকে বমি করে দিল ও। নাক মুখ কুঁচকে মৃত্তিকাকে সরিয়ে দিল বুক থেকে। কিছুটা ছুঁড়েই মেরেছে। ঠিক সেই মুহূর্তে আবারও কেউ তাকে আগলে নিল। সেকেন্ডের জন্য পূর্ণ ছিল এবার। সামনের লোকটাকে তখন 2-3 জন ছেলেপুলে পানি দিয়ে বুকের দিকের পাঞ্জাবি পরিষ্কার করে দিচ্ছে। মৃত্তিকা তখনও হতভম্ব হয়ে আছে। সাফারাত নাক মুখ কুঁচকে বলল, জান বাঁচালাম আমি, বুকে ঠাই দিলাম আমি। আর বমি করে নোংরা ও করলা কি না আমারই বউ। দিস ইজ আনফেয়ার মিস। কুত্তার বাচ্চা, ওর নাম মুখে নিবি না, জিভ কেটে নিব আমি। পূর্ণর এহেন আচরণে থেমে গেল সাফারাত। শুধু আহত দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্ণর দিকে। পূর্ণ তখন কোনদিকে না তাকিয়ে মৃত্তিকার হাত ধরে টেনে একটা রিকশায় তুলে দিল। রাগী কণ্ঠে শুধু বলল, বলেছিলাম বাসায় যেতে, শুনেননি আমার কথা। এর ফল খুব শীঘ্রই পাবেন, মৃত্যু। শাস্তি শব্দটা 2 অক্ষরের হলেও পূর্ণ সেটাকে বেশ ভারী করে দিয়েছে। শুধু মুখেই বলেনি মৃত্তিকাকে শাস্তি দিবে, সে শাস্তিটা বেশ ভালোই দিয়েছে। নরম মেয়েটার মন নিয়ে ফাঁকা হৃদয়ে ভয়ঙ্কর শাস্তি দিয়েছে পূর্ণ। গত 2টা সপ্তাহ ধরে মৃত্তিকার সাথে কথা বলে না। কথা তো দূর দেখেও যেন দেখে না। মৃত্তিকা যে পূর্ণতে সম্পূর্ণ ডুবে গিয়েছে সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছিল পূর্ণ, তাই তো সর্বোত্তম পন্থাটাই অবলম্বন করল। মৃত্তিকা থেকে নিজেকে আড়ালে রাখল। মেয়েটা করুক ছটফট, বুঝুক শাস্তি কি জিনিস। কষ্ট কি পূর্ণর হয় না তার পূর্ণময়ী থেকে দূরে থাকতে? রাতভর কি পূর্ণ ডুবে থাকে সেই শ্যামা মুখটায়? হাজার ব্যস্ততার মাঝেও তো পূর্ণ তাকে স্মরণ করে। ধৈর্যহীন তো পুরুষ হয়। যেখানে পূর্ণ ধৈর্য ধরে আছে সেখানে কেন মৃত্তিকা এতটা ধৈর্যহীন? নারী মানেই কি ধৈর্য মূর্তি নয়? এতটা আবেগ দিয়ে এই কঠোর দুনিয়াতে কিভাবে থাকবে তার মৃত্যু? দুনিয়াটা যে বড্ড নিষ্ঠুর, সেখানে একটা পূর্ণময়ী টিকবে কি করে? এক ধ্যানে সামনের গাছটার দিকে তাকিয়ে আছে মৃত্তিকা। 1 ঘন্টা পর আরেকটা ক্লাস। না হলে বাসায় চলে যেত। এখন আর ক্লাস শেষে কারো অপেক্ষা করতে হয় না। গত 10টা দিন ঘন্টার পর ঘন্টা এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছে সে। ছটফট করা হৃদয়টাকে সামাল দিতে ব্যর্থ সে। আজ পর্যন্ত তার দাবি কখনো সুবিশাল ছিল না। সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো তেমন কোন দাবি করেনি মৃত্তিকা। এই যে উজ্জ্বল হিমু সহ ক্লাসের বাকিদের সাথে মিশে থাকে। সাধারণ পোশাক, সাধারণ বেশভূষায় নিজেকে রাখে। সাধারণভাবে প্রায় রিকশায় চড়ে বাড়ি ফিরে। কই কখনো তো নিজেকে আলাদা করে রাখেনি। দম্ভ নিয়ে থাকেনি। গরিব ধনী ভিন্ন চোখে দেখেনি। বাবা কখনো ধনী গরিব মানুষের ভেদাভেদ তাকে বুঝতেই দেয়নি। শুদ্ধতম পুরুষ তার বাবা। কিন্তু জীবনের বড় একটা দাবি আছে এখনো। একটা পূর্ণ চাই। বললে ভুল হবে এভাবে। এই গম্ভীর, রাগী, হুমকি ধামকি দেয়া পূর্ণ নামক সিনিয়র ভাইকেই তার চাই। সরল মানুষগুলোর চাওয়াগুলো হয়তো এমনই। কখনো কোন আদর থেকে বঞ্চিত না হওয়া মেয়েটা এখন বাবা বাদেও অন্য পুরুষ চাইছে।
তার সময় চাইছে, একটু আদর মেশানো কথা চাইছে। যা পাচ্ছে না সে, সামনের নিষ্ঠুরতম পুরুষটা দিচ্ছে না তাকে সেই ভালোবাসা। এতটা অস্থির আগে কারো জন্য হয়নি মৃত্তিকা। গত 14টা দিন শুধু বাবা বুকে নিয়ে মাথায় হাত বুলিয়েছে বলে রাতে ঘুম হয়েছে, না হলে তো তাও হতো না। দীর্ঘশ্বাস ফেলে উঠে ফ্রকটা ঝেড়ে নিল। হাঁটা ধরল ক্লাসের দিকে। ঘন্টা শেষ। অবসরে সেই পূর্ণতে ডুবে যাচ্ছে সে। তাহলে কি বাবা ঠিকই বলল? মৃত্তিকা কি পূর্ণতে আসক্ত হয়ে যাচ্ছে? দুই দলের একসাথে সমাবেশ আজ। সামনে নির্বাচন। সব দলই উঠে পড়ে লেগেছে। এখানে ছাত্রদল আসবে না। নয়াপল্টনে একদল আর পুরানা পল্টনে আরেক দল। মাঝখানে পুলিশের লোকজন। এখন কোনোমতে দুই দল একসাথে হলেই লেগে যাবে সংঘর্ষ। পুলিশ সদা তৎপর ও সচেতন, তাই কখন কি লেগে যায় বলা মুশকিল। তাদের মুশকিল বাড়াতে সেখানে হাজির হলো ছাত্রদল। পুলিশের মাথায় হাত। যেখানে দুই দলই সামাল দেয়া যায় না সেখানে তিন দল। পূর্ণর লোকজন যখন স্লোগান দিচ্ছে, একদম সামনের দিকে পূর্ণ সহ তার ছেলেপুলে দায়িত্বরত পুলিশ অফিসার এগিয়ে এলেন। পূর্ণকে সালাম দিয়ে বলে উঠলেন, ভাই আজ আসাটা ঠিক হলো। ছাত্র সমাবেশ তো 2 দিন পর হওয়ার কথা। ঝামেলা বেঁধে যাবে। বাঁকা হাসল পূর্ণ। বেশ ঠান্ডা ও নরম স্বরে বলল, আমি তো ছাত্র সমাবেশ নিয়ে বের হইনি অফিসার। ব্যানার দেখেননি নাকি? ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন পুলিশ কর্মকর্তা। ব্যানারে বড় বড় অক্ষরে লিখা, জনসমাবেশ। তিনি পড়লেন মহাবিপদের মুখে। এখন কিভাবে তাড়াবেন পূর্ণকে? একে তো এরা ছাত্র দল, এদের কিছু বলা যায় না, তার মধ্যে আজ জনগণের হয়ে সমাবেশ বের করেছে। তাই পুলিশের বাধা দেয়ার ক্ষমতা নেই। পূর্ণ শুধু গম্ভীর কণ্ঠে বলল, পথ ছাড়ুন। ছাত্র সমাবেশ না, এটা জনসমাবেশ। পুলিশ অফিসার ইশারা করতেই পথ ছাড়া হলো। পূর্ণর দলবল স্লোগান দিতে দিতে এগিয়ে গেল। যেদিকে বড় বড় দুই দল এখনো সমাবেশ শুরু করতে পারেনি সেখানে কি না একজন ছাত্রনেতা সমাবেশ চালিয়ে তাদের সামনে দিয়ে গেল। পরিস্থিতি আর ঠান্ডা রইল না। দুটো বড় বড় দলের সামনে 2 দিনের ছেলে যায়। জনগণের নামে বেশ ভালোই বড় মিছিল জমিয়েছে পূর্ণ। তার বরাবর সামনে পুলিশেরা প্রোটেকশন দিচ্ছে তাদের। কখন কোন গন্ডগোল হয় বলা মুশকিল। বেশ শান্তিতেই চলল সমাবেশ। এক কথায় শান্তি সমাবেশ। কিন্তু সেটা আর অব্যাহত রইল না। হঠাৎ কিছু ছেলেপুলে দল বল নিয়ে হাজির হলো। এরা কোন দলের বুঝা গেল না। এসেই কয়েকটা বাসে আগুন জ্বালিয়ে দিল, মারা হলো 0.2-3টা বোম। শান্তি সমাবেশ মুহূর্তেই অশান্তিতে পরিণত হলো। হাতাহাতি এক পর্যায়ে চূড়ান্তে পৌঁছালো। পুলিশ পুরো তখন বেকায়দায়। রাবার বুলেট ছুড়া হলো। লাভ হচ্ছে না। এখানে দুই দল তো আগেরই ছিল, সেই সাথে জনসমাবেশের লোকজন। এর মধ্যে কে বা কার দলের লোক হাতাহাতি শুরু করেছে বুঝা মুশকিল। পুলিশের ফোর্স বাড়ানো হলো। কাঁদানে গ্যাস ছাড়া হলো, এলোপাথারি তখন মারামারি চলছে। নেতাদের পুলিশেরা হাপড়ে ধরে সেভ করে নিচ্ছেন। কিন্তু ব্যতিক্রম হলো পূর্ণর বেলায়। পুলিশদের সাথে নিরাপদ আশ্রয়ে গেল নাও। নিজের দল ছেড়ে সে সরবে না। কথা থেকে হঠাৎ এক ইটের কোণা লাগতেই পূর্ণর কপাল বেয়ে রক্ত ঝরা শুরু হলো। দলের ছেলেদের ফুঁসানোর জন্য এটাই যথেষ্ট ছিল। পুলিশের একজন তাড়াতাড়ি রুমাল চেপে ধরল। পূর্ণ সম্পূর্ণ নিষিদ্ধ করল ওর দলের কেউ জানি হাতাহাতি না করে, কিন্তু কেউ যদি আঘাত করে তাকে পাল্টা আঘাতের অনুমতি দিল। সাংবাদিকরা সবটা ধারণ করে যাচ্ছে। হেডলাইনে এই নিয়ে শিরোনাম দখল করল পূর্ণ পরপর 2 বার। আগে দেখানো হলেও ফুটে উঠল এবার। এমন জোয়ান, সাহসী নেতাই তো চাই, যে পালাবে না লেজ গুটিয়ে। বীরের মতো বুক পেতে দিবে জনগণের দুর্ভোগ। সাদা পাঞ্জাবি তখন পূর্ণর এক অংশ ভিজে লাল হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে হতে বিকেল গড়ালো। বেধড়ক গ্রেফতার করা হলো দলের লোকজনকে। এদের মধ্যে পূর্ণ বা ওর দলের কেউ নেই। পুলিশ সহ সাংবাদিক এমনকি আম জনতা সাক্ষী পূর্ণ আঘাতের শিকার। তার দলের লোক কিছু আহত। তাদের উপর হামলা হয়েছে, এমনটাই পুলিশের জিডি খাতায় তোলা। সাংবাদিকরা যখন পূর্ণকে ঘিরে আছে, পূর্ণ তখন শুধু বলেছে, আমরা জনগণের জন্য। জনসমাবেশ আমাদের। দলের হয়ে কিছু করিনি, যা হয়েছে আপনাদের চোখের সামনে হয়েছে। জানা কথা, দেখা জিনিস আমার মুখে শুনে কি মিথ্যা বা সত্যি হবে?
ব্যাস ছড়িয়ে গেল আবারও। এতটা খারাপ অবস্থায় এতটা দৃঢ় এবং আত্মবিশ্বাসী জবাবই দরকার। এমন একজন বীরপুরুষই দরকার। জনগণ মেতে উঠল পুরোভাবে। মন্ত্রীদের নজরে পূর্ণ আগেই ছিল। আজ এলো সাধারণ জনগণের নজরে। কপালে চেপে ধরা রুমালটা ফেলে দিল, রক্তে ভিজে চ্যাপচ্যাপা হয়ে আছে সেটা। খবর সবই দেখেছে মৃত্তিকা। এত কিছুর মাঝে ওর চোখে ভাসছে পূর্ণর রক্তাক্ত মুখটা। ছটফটিয়ে উঠেছে তার ছোট্ট হৃদয়টা। লোকটাকে দেখে না আজ 14 দিন, এখন ভালোভাবে দেখা যাচ্ছে টিভির পর্দায়। কেমন শক্ত পুরুষ। মাথা দিয়ে রক্ত ঝরছে অথচ সে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথা বলে যাচ্ছে। পাশেই মৃন্ময় হাওলাদার বসা। টিভি থেকে নজর সরিয়ে মেয়ের দিকে তাকালেন। আলতো হাতে গুছিয়ে বুকে চেপে নিলেন মেয়ের মাথাটাকে। ভারী বর্ষণে মুখটিত চারপাশ। এদিকে শারদীয় উৎসবে মেতে উঠেছে সনাতনী ধর্মাবলম্বীরা। সরকারি ছুটি আগামীকাল থেকেই। যারা গ্রামের থেকে এসেছে সকলেই প্রস্তুতি গ্রহণ করছে নিরে ফেরার। ভার্সিটি বন্ধ হবে আগামীকাল। মৃত্তিকা আসতো না কিন্তু শেষ দিনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বলেই আসতে হচ্ছে। এখন আর কারো জন্য অপেক্ষা করা লাগে না। ওর মনকে যথেষ্ট ঠান্ডা করার চেষ্টায় আছে মৃত্তিকা। কিন্তু দমানোটা সহজ হচ্ছে না। একটা মেয়ে হয়ে আর কত উপেক্ষা সহ্য করা যায়। পূর্ণর চড়া চড়া কথা, শাসন, ধমক কোনকিছুই মৃত্তিকাকে তার থেকে দূর করতে সক্ষম হয়নি, বরং তার লোকটার তেজি আচরণে কেন জানি মৃত্তিকা নিজের সর্বোচ্চ দিতে চেয়েছিল। না বলেও ভালোবাসায় ডুবিয়েছিল পূর্ণ তাকে। যখন মৃত্তিকা সম্পূর্ণ ডুবল ঠিক তখনই পূর্ণ হাতটা ছেড়ে দিল। সমুদ্র পর্যন্ত নিয়ে ভালোবাসা দেখিয়ে মাঝ সমুদ্রে সাঁতার না জানা মৃত্তিকাকে ছেড়ে দিল। কুলহারা মৃত্তিকা সেই থেকে ভেসেই গেল। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম তার ভালোবাসা। মর্যাদা রইল কই এই প্রথম হওয়ার? পূর্ণ দিল কি তার ভালোবাসাকে একদম ছোট করে উত্তর দিল হিমু, গত রাতেই সেই 3000 টাকা রূপাকে ফেরত দিয়ে এসেছে ও। হিমু অতটাও বোকা না, কিছুটা আন্দাজ করেছিল সেগুলো কোন সৎপথের টাকা না। মনের মধ্যে হাজার দেনামনা পার করে যখন উজ্জ্বলকে জানালো তখনই উজ্জ্বল বেশ চটে যায়। হিমুর সাথে থাকে আবার এক থার্ড ইয়ারের বড় ভাই। উজ্জ্বল রাতেই হোস্টেলে এসে কৌশলে এক প্যাকেট সিগারেট খাইয়ে কথায় কথায় ওই বড় ভাই থেকে জানতে পারে ওইগুলো সব বেআইনি টাকা। ভার্সিটির কিছু পোলাপান বিভিন্ন বাজার থেকে টাকা তুলে জায়গা ভাড়া হিসেবে, অথচ রাস্তা সরকারের। ফুটপাতে থাকা দোকানগুলো থেকে চাঁদা আদায় করে তারা। পুলিশ আইনি অভিযান চালিয়ে সেই সব দোকান ভাঙতে বা ভ্যান তুলতে আসলে তখন সেই সিন্ডিকেট থেকে দুই একজন তাদের পকেটে মোড়ানো টাকা ভরে দিলেই মামলা শেষ। সরকারের রাস্তা ভাড়া দিয়ে টাকা আদায় করে তারা। এরা কোন দলের তা জানা যায়নি। সেই থেকে হিমু ভয় পেয়ে আছে। ছেলেটা যথেষ্ট সাদাসিধা আর তার দ্বারাই কি না এমন একটা কাজ হলো। মৃত্তিকার সামনেই ওরা কথা বলাতে মৃত্তিকা কৌতূহলী হলো। না জানা বিষয়টা জানতে ইচ্ছে হলো। ওদের জিজ্ঞেস করতেই ওরা একে অপরের মুখ চাওড়া চাউরি করল। চোখে চোখে কিছু যেন কথাও বলল। মৃত্তিকা সেটা লক্ষ্য করে রাগ করে বলল, চলে যাব আমি। হিমু তাড়াহুড়ো করে বলল, এই বৃষ্টিতে কই যাস? চুপ করে বসো। মৃত্তিকা বসতেই হিমু আমতা আমতা করে সব খুলে বলল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় মৃত্তিকা। ছেলেরা এসবে জড়িত থাকে সেটা তো সবাই জানে, তাই বলে মেয়েরাও। মৃত্তিকার এহেন কথায় ব্যঙ্গাত্মক ভাবে উজ্জ্বল বলল, সতী সাবিত্রী আমাদের। মৃত্তিকাও সব বুঝে গেল, অথচ হাদারাম তুই। এই রূপা তোকে ঘোল খাইয়ে ছাড়বে। এখনো বলছি ফিরে আয়। হিমু হাসল। একটু আড়ষ্টভাবেই বলল, ও এমন না রে। আমার টাকা নেই দেখেই হয়তো। মাঝপথে মৃত্তিকা ওকে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বলল, খারাপ যেমন কখনো ভালো হয় না, ঠিক তেমনি খারাপ পথে গিয়েও কখনো ভালো হওয়া যায় না। কথাটা আব্বু বলে। আর যুক্তি সহ সত্যি এটা। হিমু কিছু বলল না। মনটাকে কেন জানি মানাতে পারে না। রূপা ওকে হাজার তিরস্কার করুক, পরপর যখন আবার নরম কণ্ঠে কথা বলে তখন পুলকিত হয় হিমুর এই আনাড়ি মনটা। উজ্জ্বল বেশ ভালোই বুঝতে পারছে এই রূপা মেয়েটা ভয়ঙ্কর। চোখের চাহনি দেখেই সেটা উপলব্ধি করা যায়। চায়ের আড্ডা আজ সারা ক্যান্টিন জুড়ে। একে তো বন্ধ শুরু হবে, তার মধ্যে আবার বৃষ্টি। বৃষ্টি থামার বদলে বেড়েই যাচ্ছে। পূর্ণ ডিপার্টমেন্টের সামনে অপেক্ষা করে যাচ্ছে। আজকে দেরি হয়ে গিয়েছে তার।
কথায় ভেবেছিল আজ মৃত্যুটার সাথে দেখা করবে, কথা বলবে, মনটাকে শান্ত করবে, কিন্তু হলো কই? এই তুখোড় বৃষ্টিতে কিভাবে বের হবে? আজ আবার গিয়েছিল পার্টি অফিসে। বর্তমানে কিছু এমপি আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। পূর্ণকে ঘটা করেই সেখানে ডাকা হয়েছিল। সামনে নির্বাচন, বেশ জোরসোর ভাবেই কাজ চলছে। এর মধ্যে নজর কেড়েছে এই যুবক। জনগণ মেতে আছে তাতে। পূর্ণ নিজের দলের কিছু ছেলেদের সাথে নিয়েই হাজির হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার সাথে নিজে কোলাকুলি করেন। দুঃখ প্রকাশ করেন ওই দিন পূর্ণর মাথা ফেটে যাওয়াতে। ছেলেটা জনগণের হয়ে কাজ করেও কতটা আহত হয়েছিল, তবুও কি না হাতাহাতিতে যায়নি। সরাসরি প্রস্তাব করা হয় পূর্ণকে, যাতে সে তাদের দলে যোগ দেয়। সামনে মেয়র পদে দাঁড় করাতে চান তাদের দলের হয়ে। প্রস্তাব পেয়ে বাঁকা হাসে পূর্ণ। শুধুমাত্র যে ওই দুই ঘটনার জন্য পূর্ণর আজ এতটা নাম ডাক তা নয়। বিভিন্ন এনজিওর হয়ে কাজ করে পূর্ণ। সমাজ সেবা করে আসছে আজ 4 বছর হয়ে আসছে। 4 বছর বললে ভুল হবে। কলেজ পড়ুয়া পূর্ণ যখন টুকটাক রাজনীতি জনিত বিষয় ঘাটত তখন থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গিয়েছে। এসব বিষয়ে দক্ষতা তার গভীর। পূর্ণ খুবই ভদ্রভাবে জানায় আপাতত সে এই দায়িত্ব নিতে চাচ্ছে না। তার এহেন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে সবাই। এত বড় অফার কে ঠুক নেয়? এমপি মহাদয় তো বলেই উঠলেন, বড় অফার পেয়েছো নাকি এর থেকেও? পূর্ণ ভদ্রভাবে জানায়, ছাত্রদল আমি আজ থেকে করছি না, এখন যোগ দিয়েছি জনসেবায়। একটু থেমে আবারও বলল, গাছ যতই বড় হোক না কেন তার শেকড় কখনো ভুলে না। একবার শেকড় উপড়ে গেলেই গাছটা মুখ থুবড়ে পড়বে। দল ছাড়বে না বলতে চাইছো? বললাম তো শেকড় ছাড়ব না। মন্ত্রী মহাদয় বেশ খুশি হন পূর্ণর আচরণে। পিঠ চাপড়ে সাবাসি দিয়ে বললেন, ইউ আর আ ম্যান বাই বয়। স্ট্রে ইন দিস প্যাশন। পূর্ণ হেসে ধন্যবাদ জানায়। তার আগ্রহ জানতে চাইলে আসার আগে জানিয়ে আসে, সোজা সংসদ সদস্য হিসেবে নিজেকে দেখতে চাই আমি। তার কথার তেজ এবং ঝাঁজ দেখে এমপি মহাদয় তো বলেই ফেললেন, আমার পদ চাইছো? না, যোগ্য পদে আসন্ন নির্বাচনে জয়ী হতে চাই। কারো কারো তো বেশ লাগে এতটা আত্মবিশ্বাসী ছেলেটা, আবার কারো চোখে কাটা হতেও যেন দেরি হলো না। কথাগুলো ভাবতে ভাবতেই দেখা হয় ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে। পূর্ণ সালাম জানাতেই স্যার তার সাথে দেখা করতে বলেন। পূর্ণ মাথা নেড়ে সায় জানায়। স্যার যেতেই পূর্ণ অন্য চিন্তায় পড়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি। এর জন্যই তো মৃত্তিকা থেকে আজ 1 মাস 14 দিন দূরে আছে ও। পরীক্ষা আর শাস্তুই তো মন ভুলানো বাহানা মাত্র। বৃষ্টি থেমে থেমে ঝরছে। অ্যাসাইনমেন্ট জমা দেয়া শেষ। মৃত্তিকা একবার চাইল পূর্ণর ডিপার্টমেন্টের সামনে যেতে, কিন্তু পরক্ষণেই মনকে শাসালো। পূর্ণ মৃত্তিকার জন্য না, কখনোই না। টাইম পাস শেষ, এখন মৃত্তিকাও শেষ। বট গাছটার গোড়ায় এক ধ্যানে তাকিয়ে রইল। কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানটায়। মৃত্তিকা তেমন কিছু না ভেবে হেঁটে গেল সেখানটায়। তার ভার্সিটি লাইফের সবচেয়ে চমৎকার সময়গুলো এখানে কাটিয়েছে সে। কাদায় হাঁটা কষ্টসাধ্য, তবুও মৃত্তিকা হাঁটছে। মাটির রাস্তাটা পার হয়ে যেই না গাছের দিকে যাবে অমনি খেয়াল না করাতে অসাবধানতার কারণে ধাক্কা খেল বলিষ্ঠ এক পুরুষ দেহের সাথে। তীব্র পুরুষ গন্ধ তার নাসারন্ধ্র ছেদ করে যাচ্ছে যেন। লোকটা তার শক্ত হাত দিয়ে মৃত্তিকাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো, মৃত্তিকা নিজেও পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য লোকটার বুকে খামচে ধরে আছে। সাফারাত মৃত্তিকার এলোমেলো চুলে হাত দিল, কেমন তার দৃষ্টি সেটা বোঝা গেল না। ডান হাতটা দিয়ে মুখ থেকে মৃত্তিকার চুলগুলো সরিয়ে দিল। ওই দিন দেখা হয়নি নারীটিকে। গম্ভীরভাবে পর্যবেক্ষণ করল নারীটির মায়াম মুখ। শ্যামকন্যা সে, অথচ আঁচড় কাটা তার গোলাপি ঠোঁট। সাফারাত বুধ হল। কাপা কাপা হাতে ছুঁয়ে দিল সেই গাল, চোখ তার জ্বলজ্বল করে উঠছে। সাফারাত যেন ভেঙে যাচ্ছে। তার বলিষ্ঠ দেহটা ভেঙে আসছে। মৃত্তিকা অপ্রস্তুত হয়ে সরে যাওয়ার আগেই কেউ সজোরে আঘাত করে সাফারাতের চেহারায়। পূর্ণ অগ্নিশর্মা হয়ে ছাড়িয়ে নিল মৃত্তিকাকে। সাফারাত এত জোরে আঘাত খেয়েও ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, 2 দিনই বুকে আশ্রয় দিলাম। ওই দিন বমি করে দিলে আর আজ দিলে আঁচড়। মৃত্তিকা কিছু বলার সুযোগ পেল না। ঘটনা এতটাই দ্রুত ঘটেছে যে বাক হারাও। সাফারাত গা ঝাড়া দিয়ে বলল, এখন আবার গালি দেয়া শুরু করিস না।
জানি আমি কুত্তার বাচ্চা, বলেই চলে গেল। সাফারাত যেতেই পূর্ণ মৃত্তিকার হাত ছাড়া দিয়ে ছেড়ে দিল। থেমে যাওয়া বৃষ্টিটা আবারও শুরু হলো। এক ঝাপটা এসে ভিজিয়ে দিল দুটি মানবীকে। পূর্ণ ঝাঝালো কণ্ঠে বলল, ৪৪ দিন, মাত্র ৪৪ দিন মৃত্যু। এতটুকু সময়েই অন্য কাউকে খুঁজে নিলেন, বাহ বেশ তো। এখন তো মনে হচ্ছে বিয়ের পর আমি মরে গেল ইদ্যতও পালন করবেন না আপনি। এতটা অধৈর্য, এতটা অধৈর্য একজন নারী কিভাবে হয় মৃত্যু। আমি দেখা না করাই অন্য পুরুষ খুঁজে নিলেন, তার বুক খুঁজে নিলেন। আমি অপবিত্র ছোঁয়া দেই না বিধায় এমন। পূর্ণর এহেন কথায় গা ঘিনঘিন করে উঠল মৃত্তিকার। পূর্ণ এতটা জঘন্য ভাষায় কিভাবে কথা বলল তার সাথে। চোখ বেয়ে তখন তার পানির ধারা যা খুব সহজেই বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। কথা বলতে চাইল মৃত্তিকা, প্রতিবাদ করতে চাইল পূর্ণর তাকে বলা সকল ভুল অপবাদের, কিন্তু কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে, কোনভাবেই কথা বলতে পারল না মৃত্তিকা। পূর্ণ এবার ধমকে উঠে মৃত্তিকার হাত টেনে একদম নিজের ভেজা শরীরে মিশিয়ে নিল। শক্ত অথচ জেদি গলায় বলল, কি ছোঁয়া চাই না আপনার, এখন দেই। বৃষ্টি বেড়ে গেল, ঝড়ো হাওয়া বইছে থাকে। পূর্ণ নিজের মুখটা এগিয়ে আনছে মৃত্তিকার কাছে। মৃত্তিকা নিজেকে ছাড়াতে চাইল, অথচ শক্ত বন্ধনী ভাঙার সাধ্য তার কই। একদম ওষ্ঠ দুটো যখন কাছাকাছি ঠিক তখন পূর্ণ বলে উঠল, এখন এত ছটফট কেন মৃত্যু? এটাই তো চান আপনি। মৃত্তিকা সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল পূর্ণর বুকে, ছুটে সরল ওর থেকে। কান্না করতে করতে বলতে লাগলো, আপনি একজন নোংরা মস্তিষ্কের লোক। আর কখনো মৃত্তিকা আপনাকে ভালোবাসবে না, কখনো আপনার কাছে আসবে না। আইহেই আমিঘো খারাপ লোক, আপনি জঘন্য। বলতে পারল না মৃত্তিকা, লোকটাকে ভালোবাসে ও, কিভাবে বলবে ঘৃণা করে। এক মুহূর্ত না তাকিয়ে দৌড়ে চলে গেল মৃত্তিকা। আর কখনো পূর্ণকে চাইবে না ও, কখনোই না। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল পূর্ণ। এতদিন পর কেন এলো, আর কি হলো? সাফারাতের এতটা নিকটে মৃত্তিকাকে দেখেই বুকে দহন হয়েছে তার। না চাইতেন বাজে কথাগুলো সে তার মৃত্যুকে বলে ফেলেছে। এখনো কানে বাজছে, মৃত্তিকা তাকে আর ভালোবাসবে না, কখনো আসবে না। তীব্র বর্ষণের মাঝেই সেই বটগাছের গোড়ায় বসে রইল পূর্ণ। তবে কি শুরুটা যেখানে ছিল শেষটাও সেখানেই হলো। চলবে গল্প, শান্তি সমাবেশ। লেখনীতে সাইয়ারা খান। দ্বিতীয় পর্ব।